اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারে আমরা ঢুকলাম। তো আমাদের ফার্স্ট টপিকস হলো হাইপারথাইরয়েডিজম অ্যান্ড থাইরোটক্সিকোসিস। তো এই দুটো টার্মিনোলজির মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স আছে, কিন্তু আমাদের অনেকেই মনে করি যে এই দুটো জিনিস বোধহয় একই জিনিস, কিন্তু না। তাহলে টার্ম দুটো কি বললাম, একটা হলো হাইপার থাইরয়েডিজম এবং আরেকটা হলো থাইরোটক্সিকোসিস। ক্লিয়ার? এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমরা পরে আসবো এখানে। তো প্রথমেই এই চ্যাপ্টারটা বুঝতে হলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে প্রোডাকশন বা সিনথেসিস, অর্থাৎ আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কীভাবে থাইরয়েড হরমোন প্রোডাকশন করে, এই বিষয়টা নিয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো দেখেন, ডেভিডসনে এরকম একটা আপনারা ডায়াগ্রাম দেখতে পাবেন। তো এখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু ইনফরমেশন আমি এখানে অ্যাড করে দিয়েছি, এবং এই চিত্রটা যদি আপনারা একটু সময় নিয়ে বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু একেবারে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমে আসি, দেখেন এই যে ডান পাশে এখানে একটা আপনারা হিস্টোলজিক্যাল একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আমরা একটা থাইরয়েড গ্ল্যান্ডের আপনাদেরকে কাট সেকশন দেখাচ্ছে, হিস্টোলজি। তো একটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে দেখেন দেখা যাচ্ছে, যেহেতু এটা একটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, এই যে এক একটা এখানে কি থাকে, ফলিকল থাকে। এটা একটা থাইরয়েড ফলিকল, এটা একটা থাইরয়েড ফলিকল, এটা একটা ফলিকল, এটা একটা ফলিকল, এটা একটা ফলিকল। তাহলে ফলিকল মানে কি, সহজ ভাষায় মনে রাখবেন, এটা একটা পাউচ, একটা ক্যাভিটি। যেই ক্যাভিটিটার লাইনিং, মানে এই যে ক্যাভিটিটার যে লাইনিং এপিথেলিয়াল সেলস, এগুলোর নাম হলো ফলিকুলার সেল। এগুলোর নাম থাইরয়েড ফলিকুলার সেল। অর্থাৎ এক একটা, এটা একটা ফলিকুলার সেল, এটা একটা ফলিকুলার সেল, এরকম হান্ড্রেডস অফ ফলিকুলার সেল নিয়ে আলটিমেটলি কি হয়, এক একটা ফলিকল কাভার্ড হয়, তাকে ঘিরে রাখে। তো এই ফলিকুলার সেলগুলো থেকেই আপনার কি তৈরি হয়, T4 এবং T3 হরমোন তৈরি হয়, এবং এটা পরবর্তীতে আপনার এখানে জমা থাকে। তো একটা ব্যাপার খুব ভালো করে মনে রাখতে হবে, দেখেন এগুলো আপনাদের আসলে সচরাচর কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু এটা আপনাকে ইনশাল্লাহ 100 জন থেকে আলাদা করবে। তো যেহেতু এটা একটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, এখানে যেরকম আর্টারিওলগুলো অক্সিজেন সাপ্লাই দেয়, ঠিক একইভাবে ভেনিউলসগুলো এখান থেকে হরমোনটাকে এবং বিভিন্ন ওয়াস্ট ম্যাটেরিয়ালস, কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করে দূরে নিয়ে যায়, তাই না? তো ধরেন এখানে আমি একটা আর্টারি আঁকি, হ্যাঁ, ওকে। তার মানে এই আর্টারি থেকে আমার এই থাইরয়েড গ্ল্যান্ডটা অক্সিজেন, গ্লুকোজ, এই সকল নিউট্রিয়েন্ট সাপ্লাই পাচ্ছে। ঠিক একইভাবে এই ফলিকুলগুলোর পাশে কি আছে, ভেনিউলস আছে। এই যে ভেনিউলস, এই ভেনিউলসটা এই ফলিকুলার সেলগুলো, এরা যেহেতু একটা সেল, এদের মধ্যে বিভিন্ন ওয়াস্ট ম্যাটেরিয়ালস, নাইট্রোজেনাস ওয়াস্ট ম্যাটেরিয়ালস, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি জিনিস তৈরি হয়, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে তারা ওয়াশ আউট করে করে এই ভেন্সটা ড্রেন করে তারা আলটিমেটলি কী করে, আমাদের সিস্টেমিক সার্কুলেশনে নিয়ে বডি থেকে বের করে দেয়। তো এখন দেখেন মজার বিষয় যেটা, যে এই যে ফলিকুলার সেল, এক একটা ফলিকুলার সেল, এই ফলিকুলার সেলগুলো এই কলয়েডের মধ্যে তাদের T4 এবং T3 এটা তৈরি করে, T4 এবং T3টা তৈরি করে। এটা কোথায় তৈরি করে, কলয়েডের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে তাদের ওয়ার্কশপ, কলয়েডটা হচ্ছে ওয়ার্কশপ, এখানে তারা T4 T3টা তৈরি করে। তো তৈরি করা শেষে এই T4 T3 এরা আবার কোথায় ঢুকে, ফলিকুলার সেলে। এরপরে সেখান থেকে ওরা ডিফিউজ আউট হয়ে এই যে ভেইনে অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে। তাহলে এখানে আবার T4 এবং T3টা আসলো, ফ্রি আমরা বলি, ফ্রি T4, ফ্রি T3। তো এটা এরপর আলটিমেটলি সার্কুলেশনের মাধ্যমে বডির সব সেলের কাছে পৌঁছায়। তাহলে আমার T3 এবং T4 এটা তৈরি হয় কলয়েডে, এরপরে আবার সেটা ডিফিউজ ব্যাক হয়ে ফলিকুলার সেলে ঢুকে,
এবং সেল থেকে তারপরে ডিফিউশন হয়ে ব্লাডে আসে, তারপরে হোল সার্কুলেশনে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে ব্যাপারটা। তো এখন দেখেন এই জায়গাটাতে আমরা একটু মুছে দিই এটা, তাহলে আপনাদের ক্লামজি লাগবে না ইনশাল্লাহ তাআলা। তো দেখুন আমরা এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। তো এই যে একটা দেখেন, এই যে এখান থেকে একটা সেলকে, এই একটা সেলকে আমরা এখন বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তাহলে এই একটা সেল এখন এই যে বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই যে সেলের ভিতরের দিকে কলয়েড, এটা হচ্ছে এখানে কলয়েড দেখাচ্ছে। আর এই যে এদিকে বাহিরের দিক, মানে যেখানে কি থাকে, ভেইনস থাকবে, আর্টারিওলস থাকবে, এটা হলো এই দিকটা। অর্থাৎ যেটাকে এখানে কি লিখে দেখাচ্ছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে ক্লিয়ার? তাহলে এটার সাথে আপনারা এই চিত্রটা এখন ম্যাচ করে ফেলছেন। ওকে, এখন আসেন, তো এই যে ফলিকুলার সেল, এই ফলিকুলার সেলের যে এক্সট্রা সেলুলার সারফেস যেটা, হ্যাঁ, এইদিকে এখানে আয়োডাইড ট্রান্সপোর্টার থাকে। এই আয়োডাইড ট্রান্সপোর্টার দিয়ে ইনঅর্গানিক আয়োডাইডটা ফলিকুলার সেলের মধ্যে ঢুকে। তো এই যে ইনঅর্গানিক আয়োডাইড ফলিকুলার সেলের মধ্যে ঢুকছে, এটাকে বলে আয়োডিন ট্র্যাপিং বা আয়োডাইড ট্র্যাপিং, অর্থাৎ সেলের মধ্যে ঢুকায় ঘটনাটাকে কি বলে, ট্র্যাপিং। ওকে, তো আয়োডাইড ঢুকলো, এরপরে এই যে আয়োডাইডটা, এই আয়োডাইডটা ফলিকুলার সেল থেকে বের হয়ে কিসে যাবে, কলয়েডে যাবে। ঠিক আছে? তো এই যে ফলিকুলার সেল থেকে আয়োডাইডটা বের হয়ে কলয়েডে ঢুকছে, এটার জন্য প্রয়োজন একটা পেন্ড্রিন ট্রান্সপোর্টার। এটার জন্য প্রয়োজন একটা পেন্ড্রিন ট্রান্সপোর্টার। এই পেন্ড্রিন ট্রান্সপোর্টারের মাধ্যমে এই ইনঅর্গানিক আয়োডাইডটা কলয়েডের মধ্যে যাবে। কলয়েডের মধ্যে যাওয়ার পরে ইন দ্য মিন টাইম এখানে আবার একই সাথে ফলিকুলার সেল কি করবে, সে যেহেতু একটা সেল, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তার মধ্যে ডিএনএ আছে, এই ডিএনএর মধ্যে বিভিন্ন জিন থাকে। এই যে থাইরোগ্লোবিউলিন, এই থাইরোটিজি যেটা, এই থাইরোগ্লোবিউলিন এটা একটা কি, প্রোটিন। তাহলে এই প্রোটিনের জন্যে এই ফলিকুলার সেলের ডিএনএতে একটা জিন থাকে, ওই জিন থেকে ট্রান্সক্রিপশন, সেখান থেকে ট্রান্সলেশন করে ফলিকুলার সেল কি তৈরি করে, থাইরোগ্লোবিউলিন প্রোটিন তৈরি করে। তো এই থাইরোগ্লোবিউলিন প্রোটিনটাও আবার এই সেল থেকে বের হয়ে কোথায় যায়, কলয়েডের মধ্যে। তাহলে দেখেন ফলিকুলার সেল সে বিভিন্ন কাঁচামালগুলোকে, বললাম না একটু আগে, তার ওয়ার্কশপ কলয়েডের দিকে পাঠাচ্ছে। একদিকে আয়োডাইডকে পাঠালো, আরেক দিকে থাইরোগ্লোবিউলিনকে সেলের ভিতরে তৈরি করে তারপরে তাকে কি করলো, এক্সক্রিট করে দিল, এক্সোসাইটোসিস করে দিল। তাহলে এখন কলয়েডের মধ্যে দুটো জিনিস জমা হলো, একটা হলো কি থাইরোগ্লোবিউলিন প্রোটিন, আরেকটা হলো আয়োডাইড, ইনঅর্গানিক আয়োডাইড, যেটা পেন্ড্রিন ট্রান্সপোর্টার মাধ্যমে এখানে আসছে। এবার আপনাদের একটা জিনিস একটু বুঝতে হবে। দেখেন এই যে থাইরোগ্লোবিউলিন, এই থাইরোগ্লোবিউলিন এটা একটা কী বললাম, প্রোটিন। তাহলে এই প্রোটিনটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের কি একটা পলিমার, পলিপেপটাইড চেইন। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি একটু সিম্পলি আপনাদেরকে একটু দেখাতে চাই, মনে করেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে আপনার হলো একটা থাইরোগ্লোবিউলিন প্রোটিন। তো এই যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এখানে ইম্পর্টেন্ট একটা অ্যামাইনো অ্যাসিডের নাম হলো টাইরোসিন। তো ধরেন এটা হলো একটা টাইরোসিন, হ্যাঁ, এটা হলো একটা টাইরোসিন, হ্যাঁ, বাকিগুলো অন্যান্য অ্যামাইনো অ্যাসিড। তো এই যে একটু আগে এখানে কলয়েডের মধ্যে যে আয়োডাইড আসলো, হ্যাঁ, এই আয়োডাইডকে এই টাইরোসিনের সাথে বাইন্ড করাবে। কে বাইন্ড করবে? এই যে থাইরোগ্লোবিউলিন প্রোটিনের টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে আয়োডাইড যে অ্যাটাচ করবে, এটার জন্য একটা এনজাইম লাগবে, তার নাম টিপিও, থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইম। এই থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমটা সে এসে কী করবে, আয়োডাইডকে টাইরোসিনের সাথে লাগিয়ে দিবে। হয়তো একটা আয়োডাইড লাগাবে, নয়তো দুইটা আয়োডাইড লাগাবে। যেমন দেখেন এই টাইরোসিনের সাথে আমি কয়টা আয়োডাইড লাগিয়েছি, দুইটা, যেগুলোকে আমি ব্লু ডট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দুইটা আয়োডাইড। আর দেখেন এখানে আমি একটা আয়োডাইড অ্যাটাচ করলাম। তাহলে যদি একটা আয়োডাইডকে লাগাই, এটাকে বলে মনো আয়োডো টাইরোসিন। আর যদি দুইটা আয়োডিনকে লাগাই, এটাকে বলে ডাই আয়োডো টাইরোসিন। তাহলে দেখেন এই যে থাইরোগ্লোবিউলিনের উপরেই কোথাও মনো আয়োডো টাইরোসিন তৈরি হচ্ছে, তারপরে কোথাও ডাই আয়োডো টাইরোসিন তৈরি হচ্ছে। তো এর পরের ধাপ কি, যে এই যে ডাই আয়োডো টাইরোসিন এর সাথে মনো আয়োডো টাইরোসিন, এই দুটা কাপলিং হবে। তাহলে ডিআইটি প্লাস এমআইটি, এটা যদি কাপলিং হয় তাহলে ডাই প্লাস মনো ইজ ইকুয়াল টু কী হবে, T3।
তাহলে T3 হরমোন তৈরি হয়ে গেল। আবার এরকম একটা ডাইআয়োডোটাইরোসিনের সাথে তার পাশে ধরেন এটাও আরেকটা ডাইআয়োডোটাইরোসিন তৈরি হলো, কেমন? আচ্ছা, এবার এই ডিআইটি এটার সাথে আরেকটা ডিআইটি, এই দুটো যদি কাপলিং হয়, বন্ডিং করে, তখন ডাই প্লাস ডাই ইকুয়াল তৈরি হবে T4। তাহলে দেখেন, তার মানে এই যে কলয়েডের মধ্যে থাইরোগ্লোবিউলিনের উপরেই কি তৈরি হলো, আমার T4 এবং T3 তৈরি হলো। তাহলে এই যে থাইরোগ্লোবিউলিনটা, এটা ফলিকলে রিলিজ হওয়ার সময় শুধু থাইরোগ্লোবিউলিন হিসেবে রিলিজ হয়েছিল। এখন তার সাথে আয়োডিন কাপলিং হয়ে, অর্থাৎ এই যে থাইরোগ্লোবিউলিনের সাথে যে আয়োডিন কাপলিং হচ্ছে, এটাকে কি বলে, অর্গানিফিকেশন অফ আয়োডাইড। তো এই অর্গানিফিকেশনের ফলে এখন থাইরোগ্লোবিউলিনের মধ্যে আমরা কি পেলাম, T3, T4, আবার কিছু মনো আয়োডোটাইরোসিন এবং কিছু ডাইআয়োডোটাইরোসিন, অর্থাৎ এরা কাপলিং করে না, ইন্ডিভিজুয়ালি থেকে গেছে। যারা কাপলিং করছে ওরা T3, T4 হয়ে গেছে। তাহলে এই অবস্থাতে দেখেন, এই অবস্থাতে আমি এখন থাইরোগ্লোবিউলিনকে কীভাবে দেখতে পাচ্ছি, এই যে আলহামদুলিল্লাহ আমি রাউন্ড করে দিয়েছি। তাহলে ডাইআয়োডোটাইরোসিন আছে, মনো আয়োডোটাইরোসিন আছে, T3 আছে, T4 আছে। তো এই পুরো জিনিসটা কোথায় আছে, কলয়েডের মধ্যে। এখন ও আবার এন্ডোসাইটোসিস হয়ে ফলিকুলার সেলের মধ্যে ঢুকে যাবে। দেখেন, কারখানায় কাজ তৈরি করে ফেলেছে, খাবার রেডি, এখন এটাকে কী করবো আমরা, মানে পরিবেশন করব। তো এটাকে আবার আমরা এন্ডোসাইটোসিস করে, অর্থাৎ ব্যাক করে আবার ফলিকুলার সেলে ঢুকিয়ে ফেললাম, এটাকে বলে এন্ডোসাইটোসিস। এবার এখানে ঢুকার পরে দেখেন, এই খাবারের প্লেট থেকে আমার T4কে ছুটাতে হবে, T3কে ছুটাতে হবে, MITকে ছুটাতে হবে, DITকে ছুটাতে হবে। তাহলে এটার জন্য আমার কি করতে হবে, এখন এই প্রোটিনটাকে ভাঙতে হবে, ছোট ছোট টুকরা টুকরা করতে হবে, এটাকে কি বলে, প্রোটিওলাইসিস। তাহলে এখন এই ধাপে মানে এন্ডোসাইটোসিস হওয়ার পরে কী হবে, প্রোটিওলাইসিস। তো প্রোটিওলাইসিস হওয়ার পরে আমি এখান থেকে 4টা ইনগ্রেডিয়েন্ট পাবো। T3 এই যে পেলাম, T4 এই যে পেলাম, MIT এই যে পেলাম, DIT এই যে পেলাম। তো এর মধ্যে আমার প্রয়োজন কি, T3 আর T4। এই T3, T4কে আমি আবার ফলিকুলার সেল থেকে ডিফিউশন করে ওই যে ভেনাস ব্লাডে পাঠিয়ে দিব। শুরুতেই লেকচারের শুরুতে বললাম এখানে কি থাকে, ভেনাস ব্লাড। তাহলে T3, T4 এখন ওরা এখানে ঢুকে যাবে, ঠিক আছে, মানে সার্কুলেশনে চলে যাবে। আর এই যে MIT এবং DIT, ওদেরকে আমি ডিহ্যালোজিনেশন বা ডিআয়োডিনেশন করে এই MIT এবং DITর মধ্যে যে আয়োডিন লাগানো আছে, সেই আয়োডিনটাকে আবার বের করে আয়োডাইড করে ফেলবো। কেন, এই আয়োডাইডকে আবার আমি রিসাইকেল করে ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং এই MIT, DIT এগুলোকে ভাঙলে আমি কি পাবো বলেন, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। এটাকে আবার আমি এই অ্যামাইনো অ্যাসিডটাকে ইউটিলাইজ করে থাইরোগ্লোবিলিন করব। অর্থাৎ MIT, DIT ভেঙে একদিকে আয়োডাইডকে ফ্রি করব, আর একদিকে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডকে ফ্রি করব, এবং এগুলোকে আমরা আবার রিসাইকেল করে থাইরোগ্লোবিউলিন আবার এখানে আয়োডাইড অর্গানিফিকেশনে ব্যবহার করব, ঠিক আছে। এই হলো বিষয়টা। এখন ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন, এই যে ফলিকুলার সেলের মধ্যে T3 এবং T4 তৈরি হচ্ছে, মানে ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সেলুলার আর্কিটেকচারটা এভাবে করে দিয়েছে যে এখানে প্রচুর পরিমাণ T4 তৈরি হয় এবং T3 খুব সামান্য পরিমাণে তৈরি হয়। তো দেখা যাচ্ছে এই যে আমার ফলিকুলার সেলে যখন T4 এবং T3 তৈরি হয়, এই কিছু T4কে আবার T3তে কনভার্ট করে ফেলে। হ্যাঁ, একটু বুঝতে হবে বিষয়টা। ধরেন আমি একটু ভেঙে বলি যে এখানের মধ্যে আমার ফলিকুলার সেলে এই মুহূর্তে T4 আছে 100টা, T3 আছে 10টা। হ্যাঁ, তো দেখেন T4 অনেক বেশি পরিমাণে তৈরি হয়েছে। আচ্ছা, এখন কি করব, এই 100টা T4-এর মধ্যে আরও 20টা T4কে আমি T3-তে কনভার্ট করে ফেললাম। কোন এনজাইমের সহায়তায়? এই ফলিকুলার সেলের ভিতরে থাকা 5' মনোডিআয়োডিনেজ এই এনজাইমের সহায়তায়, ঠিক আছে। তারপরেও এই কনভার্সন করা সত্ত্বেও দেখা যাচ্ছে ব্লাডে বেশি কে থাকে, T4 অনেক বেশি থাকে আর T3 সামান্য পরিমাণে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সার্কুলেশনে আমরা দুটো হরমোন পাঠিয়ে দিলাম, T4 বেশি পরিমাণে, T3 কম পরিমাণে। এবার এরা সার্কুলেশনে ঘটছে। আচ্ছা, তাহলে এতটুকু আলহামদুলিল্লাহ আশা করি ক্লিয়ার। এখন আসেন এখানের মধ্যে দেখেন, এই যে ফলিকুলার সেল, এই ফলিকুলার সেলের মধ্যে একটা রিসেপ্টর, এই যে মেমব্রেন রিসেপ্টর দেখা যাচ্ছে, এটার নাম হলো TSH রিসেপ্টর। এই TSH রিসেপ্টরের উপরেই কে কাজ করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কাজ করে। তো এই যে TSH হরমোন, এই হরমোনের কাজ কি, এটা এতক্ষণ যাবৎ যা যা কাজ বললাম, এই ফলিকুলার সেলের যত কাজ, সব কাজকে বুস্ট আপ করে, মানে এটাকে প্রভাবকের মতো অর্থাৎ ইনহ্যান্স করে, স্টিমুলেট করে কে,
এই টিএসএইচ রিসেপ্টরটা। এবং 2 নাম্বার যে এই ফলিকুলার সেলের সেল ডিভিশনকে বাড়িয়ে দেয়, অর্থাৎ একটা সেল থেকে আরও অনেকগুলো সেল তৈরি হবে, এটাকে কি বলে হাইপারপ্লাসিয়া। তাহলে সেলুলার অ্যাক্টিভিটিও বাড়ায় অ্যাজ ওয়েল অ্যাজ হাইপারপ্লাসিয়াও বাড়ায়। তাহলে কারো বডিতে যদি টিএসএইচ হরমোনের পরিমাণ বাড়ে, তার মানে তার থাইরয়েড ফলিকুলার সেলের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এবং থাইরয়েড ফলিকুলার সেলগুলো সেল ডিভিশন করে এখানে ফলিকুলার সেলের সংখ্যা বাড়াতে পারে। এই কারণে দেখেন এখানে কী লিখলো, হাইপারপ্লাসিয়া। ক্লিয়ার? আর সব এই যে স্টিমুলেটস অল স্টেপস 1 to 8 সব অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। তাহলে এটা মাথায় রাখতে হবে। এখন আসেন যে এই যে ব্লাডের মধ্যে দেখেন, এই যে ব্লাডে আমরা তাহলে কি পেলাম, একটু আগে বললাম যে T4 এবং T3 পেলাম। ঠিক আছে, তো এখানের মধ্যে দুইটা ব্যাপার আছে যে মনে রাখবেন যে এই যে থাইরয়েড হরমোনগুলো যখন আমাদের ব্লাডে আসে, অর্থাৎ ধরে নেন আপনারা সহজে বোঝার জন্য যে এটা হলো আমাদের ব্লাড ভেসেলস। এখন এই T4 এবং T3 ব্লাড দিয়ে ফ্রি অবস্থায় যায় না, তারা হচ্ছে একটু ভিআইপি, তারা একটা প্রোটিনের সাথে, প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় তারা মানে সার্কুলেট করে ব্লাডের মধ্যে দিয়ে। এটার নাম হলো থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, টিবিজি। তাহলে মনে রাখবেন এই দুটো কনফিউশন করবেন না, একটা হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, আরেকটা হলো যেটা প্লাজমা প্রোটিন, আর আরেকটা হলো থাইরোগ্লোবিউলিন যেটা ফলিকুলার সেল থেকে তৈরি হয়ে কলয়েডের দিকে যায়। তাহলে দুই জিনিস। তো এই যে টিবিজি, এই টিবিজির উপরে আলটিমেটলি এই আপনার T3 T4 এগুলো বাউন্ড অবস্থায় থাকে ম্যাক্সিমাম, আর সামান্য কিছু T3 T4 ফ্রি অবস্থায় থাকে। তো যেগুলো ফ্রি থাকে তাদেরকে বলি ফ্রি T3 ফ্রি T4, আর যেগুলো বাউন্ড অবস্থায় থাকে তাদেরকে আমরা বলি বাউন্ড T3 বাউন্ড T4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেই T3 এবং T4গুলো থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে থাকে তারা অ্যাক্টিভ না, তারা তো এখানে বাউন্ড অবস্থায় আছে। অ্যাক্টিভ হচ্ছে যারা ফ্রি অবস্থায় আছে, তারা ব্লাড ভেসেলস থেকে কি হবে, বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, তারপরে সেলের ভিতরে ঢুকার পরে তারা নিউক্লিয়ার রিসেপ্টরে কাজ করবে। এটা আপনারা জানেন, আগে পড়ে এসছেন যে থাইরয়েডের যে অর্থাৎ T3 মূলত কাজ করে কে, T3 মূলত অ্যাক্টিভ মেটাবোলাইটস। এই T3টার রিসেপ্টর হচ্ছে সেলের ভিতরে নিউক্লিয়াসে। সো T3 সেল মেমব্রেনের কোনো তার রিসেপ্টর নাই, সে ডাইরেক্ট নিউক্লিয়াসে ঢুকে সেখানে নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তারপরে ওই T3 এবং রিসেপ্টর কমপ্লেক্সটা ডিএনএর একটা জিনকে অ্যাক্টিভ করবে, ওই জিনটা থেকে একটা প্রোটিন তৈরি হবে, ওই প্রোটিনটা সেলের মধ্যে একটা ডেফিনিট ফাংশন, একটা নির্দিষ্ট কাজ করবে। তাহলে এইভাবে আসলে কাজটা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন এখন। ঠিক আছে, এবং দেখেন এই ইনফরমেশনগুলো সব এখানে লেখা আছে। দেখেন আপনারা যদি একটু দেখেন, আমি এটা মুছে দিই। এই যে দেখেন যে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে প্রায় মোর দেন 90% T3 T4 বাইন্ড করে ফেলে, আর মাত্র লেস দেন 1% ফ্রি অবস্থা থাকে, এবং এই ফ্রি T3 T4টাই মূলত সেলের মধ্যে ঢুকে তাদের কাজগুলো করে। ক্লিয়ার? এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ব্লাডে T4 অনেক বেশি ছিল, T3 কম ছিল, কিন্তু সেলের মধ্যে কাজ করতে পারে একমাত্র T3, এ কারণে সেলের মধ্যে ঢুকার পরে সব সেলের মধ্যে আবার কি আছে, 5' মনোডিআয়োডিনেজ আছে। এই এনজাইমটা সেলের মধ্যে যে সকল T4 ঢুকছে তাদেরকে T3-তে কনভার্ট করে ফেলে, এই যে T3-তে কনভার্ট করে ফেলে। এই T3টা পরবর্তীতে নিউক্লিয়াসে গিয়ে নিউক্লিয়ার রিসেপ্টরে তার কাজটা করে থাকে। তো এই যে দেখেন, যেমন T3টা বিভিন্ন জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে সে কী কী কাজ করছে, যে এই যে সেলুলার ডিফারেন্সিয়েশন, সেল ডিভিশন বাড়িয়ে দিচ্ছে, তারপর অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে, ফলে বোন ডিমিনারালাইজেশন হচ্ছে, সিএনএসের অ্যাক্টিভিটি মেটাবলিজম বাড়িয়ে দিচ্ছে, সিএনএস অ্যাক্টিভেশন হচ্ছে, তারপরে সে বিটা যে রিসেপ্টর আমাদের সেলে, ওই বিটা রিসেপ্টর এটা একটা প্রোটিন, তাহলে ওই প্রোটিনের জিনকে অ্যাক্টিভ করে দেয়, ফলে সেলের মধ্যে বেশি বেশি বিটা রিসেপ্টর তৈরি হয়, এবং ওই রিসেপ্টরগুলো আলটিমেটলি সেল সারফেসে এসে বাউন্ড করে, ফলে ওই সেলগুলোর উপরে বেশি বেশি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। এই কারণেই আসলে আমরা বলি যে হাইপারথাইরয়েডিজমে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, কারণ সেলের মধ্যে রিসেপ্টর বেশি, ফলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এখন বেশি বেশি কাজ করবে। সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার অ্যাসিনোডের মধ্যে ধরেন আপনার বিটা রিসেপ্টর এতদিন ছিল 100টা, হ্যাঁ, এখন হাইপারথাইরয়েডিজমের কারণে বেশি বেশি T3 এসে বিটা রিসেপ্টর আপনার অ্যাসিনোডের মধ্যে হয়ে গেল 1000টা, তাহলে আপনার হার্ট রেট এখন আর আগের মতো 75 নাই, সেটা এখন হয়ে গেল 110।
দেখেন তাহলে কীভাবে তারা কাজ করছে, তাহলে তারা জিন মেডিয়েটেড মূলত কাজগুলো করে। ঠিক একইভাবে একটা সেলের মধ্যে হান্ড্রেডস থাউজেন্ডস অফ কী হয় রিয়াকশন হয়, তাদের জন্য এনজাইম প্রয়োজন। তাহলে ওই যে এনজাইমগুলোর সিনথেসিস বাড়িয়ে দেয়, ফলে মেটাবলিজম বেড়ে যায়। তারপর দেখেন আমাদের প্রত্যেকটা সেলে মিলিয়নস অফ কী থাকে, ট্রান্সপোর্টার থাকে, চ্যানেল থাকে। এর মধ্যে অন্যতম হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ, তাই না? তো এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ, এটা একটা কি প্রোটিন, যে কোনো ট্রান্সপোর্টার চ্যানেল সবই হলো একটা প্রোটিন। তাহলে এই T3 এই হরমোনগুলো কী করে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের সিনথেসিস বাড়িয়ে দেয়, ফলে সেলের মধ্যে এই পাম্পের সংখ্যা বেড়ে যাওয়ায় ওরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণ এটিপিকে কী করে খেয়ে ফেলে, মেটাবলিজম বেড়ে যাচ্ছে। কারণ এই পাম্পগুলা কী করে কন্টিনিউয়াসলি 3টা সোডিয়ামকে বের করে দেয়, 2টা পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকায়, এবং এই জন্যে ওরা এটিপিকে খরচ করে। ফলে দেখা যাচ্ছে আমার আপনার মনে করেন 10টা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প আছে, ফলে 10টা এটিপি খরচ হয় ধরেন। আর যার হাইপারথাইরয়েডিজম আছে তার 100টা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, ফলে তার 100টা এটিপি খরচ হচ্ছে। এ কারণে রেস্টিং অবস্থাতেও অতিরিক্ত এটিপি খরচ হয়ে যায় কাদের, যাদের ওভার থাইরয়েড অ্যাক্টিভিটি আছে। তাহলে আমরা দেখলাম যে T3 হরমোন এটা মূলত কাজ করে কিভাবে, যে ডিএনএতে মাল্টিপল জিনকে অ্যাক্টিভ করে দেয়, এবং ওই জিন থেকে যে প্রোটিন তৈরি হয়, ওই প্রোটিন ফলে বেশি বেশি তৈরি হয়, বেশি বেশি কাজ করে, আলটিমেটলি ওই প্রোটিনের নেচার যেটা, যেই কাজ সেই কাজটা বেড়ে যায়। যেমন বললাম মেটাবলিজম বাড়িয়ে দিচ্ছে, বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কাজ বাড়িয়ে দিচ্ছে, সিএনএস অ্যাক্টিভেশন বাড়িয়ে দিচ্ছে, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, ফলে ডিমিনারাইজেশন হচ্ছে। তারপরে সেল ডিভিশনের জন্য যে সকল এনজাইম প্রয়োজন তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, ফলে সেলুলার ডিফারেন্সিয়েশন বেড়ে যাচ্ছে, আরও বিভিন্ন কাজ সে করে থাকে। আমরা যখন আপনাদের বলবো যে হাইপারথাইরয়েডিজমে পেশেন্টের কী কী সাইন্স অ্যান্ড সিমটমস হয়, তখন ইনশাআল্লাহ আরও ডিটেলস বলবো। ঠিক আছে, আপাতত এটা জানেন। ওকে, এখন আসেন, এখানে একটা ব্যাপার আছে যে সেটা হলো নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ আপনার বডিতে চাইলেই ইচ্ছামতো T3 T4 থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করতে পারবে না। কেন? যখনই আপনার এই যে ব্লাডে আপনার FT3, হ্যাঁ, তারপরে FT4 এগুলো চলে আসবে, হ্যাঁ, যারা ফ্রি অবস্থায় আছে, আর কিছু তো থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন এর সাথে বাউন্ড অবস্থায় আছে, ওদের কথা আমি আর রাখলাম না, কারণ ওরা ইনঅ্যাক্টিভ। যখন ব্লাডে FT3 FT4 কমে যাবে, তখন আবার ওই থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন থেকে এই যে T3 T4 রিলিজ হবে। মানে বুঝছেন যে এই যে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, এটা আসলে আপনার জন্য একটা স্টোরেজের মতো। যখন FT3 FT4 পরিমাণ কমে যাবে, তখন ওই টিবিজি তার মধ্যে অ্যাটাচড হওয়া T3 T4কে বলবে যাও তোমরা ব্লাডে যাও, ব্লাডে কমে গেছে, ঠিক আছে। আবার এখানে যখন পরিমাণ কমে যাবে, আবার সে রিলিজ করবে। অর্থাৎ একটা টেম্পোরারি স্টোরেজ হাউসের মতো কাজ করে এই বাউন্ড T3 T4গুলো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন আপনার ব্লাডে সবসময় একটা রেফারেন্স লিমিটে এই FT3 FT4 থাকবে। তো এরা কি করে, ওরা যদি মনে করেন কোনো কারণে কারো ব্লাডে অতিরিক্ত FT3 FT4 অতিরিক্ত, এরা গিয়ে কি করবে, আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারিকে ইনঅ্যাক্টিভ করে দিবে বা সাপ্রেস করবে। ফলে অ্যান্টেরিয়র পিটুইটারি তখন TSH সিনথেসিস কমিয়ে দিবে। ফলে এই TSH সিনথেসিস যদি কমে যায়, তাহলে এই যে ফলিকুলার সেল, তার উপরে থাকা TSH রিসেপ্টর আর অ্যাক্টিভেটেড হবে না, কারণ TSH কম আসছে। ফলে আলটিমেটলি এই যে স্টেপ 1 to 8 অর্থাৎ T3 T4 তৈরির যে কর্মকাণ্ড, এগুলো সব সাপ্রেস হয়ে যাবে। ফলে তখন আপনার থাইরয়েড গ্ল্যান্ড আবার তার এই যে FT3 FT4 এগুলো সিনথেসিস কমিয়ে দিবে। তাহলে দেখেন, যদি FT3 FT4 বাড়ে, তখন TSH সিক্রেশন কমার মাধ্যমে FT3 FT4 প্রোডাকশন কমে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আপনার ব্লাডে FT3 FT4 এর পরিমাণ কম থাকে, তখন এটা কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে অ্যাক্টিভ করবে, সে বেশি বেশি তখন TSH তৈরি করবে, এবং এই অতিরিক্ত TSH ফলিকুলার সেলে TSH রিসেপ্টরকে অ্যাক্টিভ করবে। ফলে ওভারঅল T3 T4 তৈরির এই স্টেপ 1 to স্টেপ 8 ওরা বেশি বেশি কাজ করবে, এবং তখন এই ফলিকুলার সেল থেকে বেশি বেশি FT3 এবং FT4 সিনথেসিস শুরু হবে। এবং এই যে আপনার FT3 FT4 কম ছিল, এটাকে থাইরয়েড ফলিকুলার সেল ওভার প্রোডাকশনের মাধ্যমে কম্পেনসেট করার চেষ্টা করবে। তাহলে এটাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক। FT3 FT4 বাড়লে TSH কমবে, FT3 FT4 কমলে TSH সিক্রেশন বাড়বে। লক্ষ্য কি, ব্লাডে সবসময় একটা নির্দিষ্ট স্টেডি স্টেট লেভেলে FT3 এবং FT4 এর লেভেল মেনটেন করা। তাহলে এটা হলো আমাদের এই টোটাল ডায়াগ্রামের ব্যাপারটা। এখন এই যে আমি বললাম যে MIT DIT এই ব্যাপারগুলো এখানে লেখা আছে, এবং আমি একটা চিত্র এঁকে দিয়েছি, যারা ইন্টারেস্টেড সময় থাকলে একটু পড়ে নিলে ইনশাল্লাহ আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে
এই ডায়াগ্রামটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তো এখন আসেন সিম্পলি আরেকটা বিষয় আমাদেরকে একটু জানতে হবে, সেটা হলো যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন থাইরোটক্সিকোসিস অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। কেমন? তো এই জিনিসটা অনেক ক্লামজি, অনেক জায়গায় অনেক রকম কথা বলা। আমি শুধু আপনাদেরকে এই জায়গাটা একটু পড়াবো, এটা পড়ালে আপনারা ইনশাল্লাহ ব্যাপারটা বুঝে যাবেন। আচ্ছা দেখেন, থাইরোটক্সিকোসিস, দেখেন থাইরোটক্সিকোসিস বলার জন্য আপনাকে দুটো শর্ত ফুলফিল করতে হবে। এক নাম্বার, যে আপনার বডিতে T3 এবং T4 এর পরিমাণ বাড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন থেকে মনে রাখবেন T3 ও T4 এর পরিমাণ বাড়তে হবে বলতে আপনি বুঝে নেবেন FT3 FT4। হ্যাঁ, আচ্ছা, কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। তো 2 নম্বর শর্ত হলো যে অবশ্যই পেশেন্টের এই T3 T4 বাড়তির কারণে কিছু ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস অর্থাৎ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন প্রেজেন্ট থাকতে হবে। তাহলে থাইরোটক্সিকোসিস বলতে হলে দুইটা শর্ত, T3 T4 বাড়তে হবে, আর 2 নাম্বার পেশেন্টের সিমটম থাকতে হবে, হ্যাঁ, সাইন্স থাকতে হবে, এই দুইটা শর্ত। আচ্ছা, এখন আসেন, আর হাইপারথাইরয়েডিজম বলতে কি বোঝায়? হাইপারথাইরয়েডিজম বলতে বোঝায় যে পেশেন্টের T3 T4 বাড়তি থাকবে এবং সেই বাড়তি থাকার কারণ হলো থাইরয়েড গ্ল্যান্ড অতিরিক্ত তৈরি করছে। কি বললাম? পেশেন্টের বডিতে T3 T4 এর পরিমাণ বাড়তি এবং এই T3 T4 বাড়ার কারণ কি? তার থাইরয়েড গ্ল্যান্ড ওভার প্রোডাকশন করছে। এবার এই ওভার প্রোডাকশন যে কোনো কারণে হোক। ক্লিয়ার? আচ্ছা, এবার দুই নাম্বার কারণ হলো যে এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অর্থাৎ পেশেন্টের সাইন সিমটমস থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই। মনে করেন একজন পেশেন্টের গ্রেভস ডিজিজ। তো গ্রেভস ডিজিজ মানে যে তার অটো অ্যান্টিবডি মেডিয়েটেড, তার যে TSH রিসেপ্টর যেটা আছে ওই যে ফলিকুলার সেলের উপরে দেখালাম, সে বেশি বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। ফলে ফলিকুলার সেল অতিরিক্ত পরিমাণে T4 এবং T3 তৈরি করে এবং সেটা ব্লাডে এসে যাচ্ছে। তাহলে ব্লাডের মধ্যে আলটিমেটলি একজন গ্রেভস ডিজিজের পেশেন্টের T3 এবং T4 এর পরিমাণ বাড়তি। তাহলে দেখেন হাইপারথাইরয়েডিজমের একটা শর্ত ফিল আপ হলো, T3 T4 বাড়তি। আচ্ছা, এই T3 T4টা বাড়ছে যে, এটা কেন বাড়ছে? এই যে দেখেন ফলিকুলার সেল T3 T4 সিনথেসিস বাড়িয়ে দিয়েছে এই কারণে। তাহলে মানে শর্ত এটাও ফিল আপ যে ওভার প্রোডাকশন হচ্ছে। এখন এই ওভার প্রোডাকশনটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন এখানে হলো কেন? TSH রিসেপ্টর অ্যাক্টিভেশনের কারণে। আবার দেখেন আরেকজন পেশেন্ট, তারও এরকম ফলিকুলার সেল T3 T4 প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে। তার কারণ কি? কারণ তার পিটুইটারি অ্যাডেনোমা হলো, পিটুইটারি গ্ল্যান্ডে অ্যাডেনোমা অর্থাৎ টিউমার, বিনাইন টিউমার একটা হলো এবং সেখান থেকে প্রচুর পরিমাণ TSH তৈরি করছে এবং এই অতিরিক্ত TSH ফলিকুলার সেলকে অ্যাক্টিভ করার কারণে T3 T4 সিনথেসিস বেড়ে গেছে। তাহলে এটাও কিন্তু আপনার হাইপারথাইরয়েডিজম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এটার 2 নম্বর শর্ত। আমাদের 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো যে পেশেন্টের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? অর্থাৎ পেশেন্ট আপনার কাছে যদি গ্রেভস ডিজিজ হয়, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে সাধারণত অ্যাক্টিভ হলে, পেশেন্টের অপথেলমোপ্যাথি, তারপর অপথেলমোপ্যাথি, প্রিটিবিয়াল মিক্সিডিমা, ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্রেভসের জন্য একদম এটাকে কি বলে স্পেসিফিক, এই কারণে এই দুটো বললাম। এছাড়াও আদার্স যে সকল সিমটমস আছে আমরা পরের দিকে আসবো, এগুলো থাকবে। এখন আসেন, আমি তাহলে হাইপারথাইরয়েডিজমটা আপনারা বুঝছেন। এখন আসেন থাইরোটক্সিকোসিসটা একটু আপনাদের বলি। থাইরোটক্সিকোসিসটা বলি, যেমন ধরেন কোনো কারণে কারো কি হলো যে কক্স্যাকি, মাম্পস অথবা অ্যাডেনোভাইরাস দিয়ে তার ইনফেকশন হলো এবং ওই ইনফেকশনের কারণে তার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ইনফ্লামেশন ছড়িয়ে পড়লো। ওই ইনফ্লামেশনের কারণে থাইরয়েডের ফলিকলগুলো ড্যামেজ হচ্ছে। দেখেন, আমি যদি এই চিত্রটা একটু দেখাই, আগের চিত্রটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। অর্থাৎ তার এখানে কি হলো যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে তার একটা ইনফ্লামেশন শুরু হয়েছে। এই ইনফ্লামেশনের কারণে কি হবে? ইনফ্লামেশন হলে সেখানে ইমিউন সেল আসে, ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল মেডিয়েটেড কি হবে? সেলুলার ড্যামেজ। তাহলে এই যে আমাদের এখানে যে ফলিকলগুলো আছে, এই ফলিকলগুলা যে ফলিকুলার সেলস দিয়ে কাভার ছিল, এই সেলগুলো এখন ড্যামেজ হতে শুরু করলো। তার মানে ফলিকুলার রাপচার হচ্ছে। ফলিকুলার রাপচার হওয়ার কারণে এখানের মধ্যে যে T3 T4গুলো স্টোর ছিল, ওরা সব কি হবে? এখন রিলিজ হয়ে আপনার সার্কুলেশনে চলে আসলো। তাহলে দেখেন এখানে কিন্তু আমার থাইরয়েড গ্ল্যান্ডে T3 T4 প্রোডাকশন বাড়ে নাই, প্রিসিনথেটিক মানে আগে থেকেই তৈরি হয়েছিল। এই T3 T4গুলো ডিউ টু গ্ল্যান্ডুলার ড্যামেজ ওরা ব্লাডে চলে আসার কারণে এখন আপনার ব্লাডে একটা ট্রানজিয়েন্টলি T3
এবং T4 পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এটা আসলে নট ডিউ টু ওভার প্রোডাকশন। তাহলে এখন পেশেন্টের যে সমস্যাটা হবে যে এই T3 T4 বাড়ার কারণে পেশেন্টের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তৈরি হবে, হ্যাঁ, কিন্তু এটা হাইপারথাইরয়েডিজম বলা যাবে না, এটাকে কি বলবো, থাইরোটক্সিকোসিস। কারণ এখানে এই T3 T4 পরিমাণ যে বাড়লো এটা ওভার প্রোডাকশনের কারণে হয় নাই। তাহলে এই হলো থাইরোটক্সিকোসিসের বিষয়টা। তার মানে দেখেন থাইরোটক্সিকোসিসের অনেক কারণ আছে, যেমন গ্রেভস ডিজিজ, টক্সিক নোডিউলার অ্যাডেনোমা, তারপর হলো মাল্টিনোডিউলার গয়টার, থাইরয়েডাইটিস, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, তারপরে কোরিওকার্সিনোমা, ঠিক আছে, মোলার্স প্রেগনেন্সি। তাহলে এরকম অনেকগুলো কারণ, অর্থাৎ থাইরোটক্সিকোসিসের অনেকগুলো কারণের মধ্যে একটা হলো হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্টের সিমটম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু থাইরোটক্সিকোসিস বলতে হলে অবশ্যই সিমটম থাকতে হবে। তাহলে দেখেন, মনে করেন আমি যদি আপনাকে বললাম যে একজন গ্রেভস ডিজিজের পেশেন্ট আপনাকে দিলাম, মনে করেন, তো ল্যাটেন্ট মানে তার কোনো ক্লিনিক্যাল সাইন সিমটমস নাই, তাহলে আপনি সেটাকে বলবেন হাইপারথাইরয়েডিজম। কিন্তু যেহেতু ক্লিনিক্যাল সাইন সিমটমস নাই, আপনি সেটাকে থাইরোটক্সিকোসিস বলবেন না। তাহলে এই হলো বিষয়, এতটুকু জানলে মোর দেন এনাফ। এরপরও যদি কনফিউশন হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, এই বিষয়টা এখানে লেখা আছে ডেভিডসনে নিচের দিকে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, যে T3 এবং T4 এর 99%-এরও বেশি ওরা টিবিজি অর্থাৎ থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন এই প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় ওরা ব্লাডে ফ্লটিং হয়, সার্কুলেট করতে থাকে, এবং যারা ফ্রি থাকে তারাই মূলত আসলে সেলের মধ্যে ঢুকে তারপরে নিউক্লিয়াসে গিয়ে যেভাবে বললাম কাজটা করে থাকে। এখন এখানে কিছু ফ্যাক্টর আছে যারা এই টিবিজি এর পরিমাণ বাড়ায়, যেমন ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইনটেক করে, তো এটার কারণে হয় কি তাদের বডিতে ইস্ট্রোজেন লেভেল বাড়ে। তো এই ইস্ট্রোজেনের একটা ইফেক্ট কি, ইস্ট্রোজেন আলটিমেটলি আমাদের বডিতে টিবিজি সিনথেসিস বাড়িয়ে দেয়। তার মানে যার শরীরে ইস্ট্রোজেনের আধিক্য আছে তাদের শরীরে টিবিজি বেশি। এখন টিবিজি এর পরিমাণ যদি বেশি হয়, তারা কি করবে, আমাদের বডির অর্থাৎ ব্লাডের সার্কুলেটিং হওয়া বেশি বেশি T4 T3-কে তারা তাদের সাথে আটকে ফেলবে। তাহলে বিষয়টা হবে কি, দেখেন এই বিষয়টা আমি একটু আপনাদেরকে বুঝাই, এটা না বুঝালে একটা বেসিক কনসেপশনের ঘাটতি হবে। আমরা একটা এক্সট্রা পেজ নিই ইনশাল্লাহ। দেখুন, মনে করেন যে ডিউ টু ইস্ট্রোজেনের ইফেক্ট, এটার কারণে কি হলো যে ওনার শরীরে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন এখন বর্তমানে 3টা, কেমন 3টা, আচ্ছা। আর ইস্ট্রোজেন যখন ছিল না, অর্থাৎ স্বাভাবিক ছিল, অতিরিক্ত ছিল না, তখন টিবিজি থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন ছিল 2টো, ঠিক আছে, খুব ইজি ইনশাল্লাহ। দেখুন, এখন ধরে নেন যে একটা টিবিজিতে 2টো করে T4 অথবা T3 বাইন্ড করতে পারে, একটা টিবিজিতে ম্যাক্সিমাম 2টো T4 অথবা T3 বাইন্ড করতে পারে। তো ধরেন এখানে আমি দেখালাম 2টো বাইন্ড করলো, ফাইন, তাহলে এটার সাথে আবার 2টো, কারণ প্রত্যেকটা প্রোটিনের একটা সর্বোচ্চ ক্যাপাসিটি থাকে, তো সহজে বোঝানোর জন্য আমি ম্যাক্সিমাম এখানে 2টো বোঝাচ্ছি আপনাকে, কিন্তু এগুলো অনেক বেশি হতে পারে, 100, 200, 1000। আচ্ছা গেল, তাহলে এখন দেখেন 3টা টিভিজিতে কয়টা T4 এখানে বাইন্ড করলো, এগুলো যদি T4 ধরে নেন আপনি 2, 6টা, তাহলে এখানে টোটাল 6টা T4 আছে, ঠিক আছে, ওকে। এখন দেখেন যেহেতু সব T4গুলো টিবিজির সাথে বাউন্ড হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে এখানে কোনো ফ্রি T4 T3 নাই, ফলে সাথে সাথে পিটুইটারি অ্যাক্টিভেটেড হবে, টিএসএইচ রিলিজ করবে, সেই থাইরয়েড ফলিকুলার সেলকে বলবে ব্লাডে কোনো T4 T3 নেই। থাইরয়েড ফলিকল বলবে আমি তো এইমাত্র অনেক T4 T3 পাঠালাম, কি বলেন আপনি, বলবে না নাই আমি তো ব্লাডে পাচ্ছি না, তখন ফলিকল বুঝবে আচ্ছা ঘটনা আরেক জায়গায়, এগুলো আসলে আমি ঠিকই পাঠিয়েছি, বাট তারা সবাই টিবিজি লেভেল ব্লাডে বেড়ে যাওয়ার কারণে বাউন্ড হয়ে গেছে সবাই। সো সো সে কী করবে, এটাকে কম্পেনসেট করার জন্যে সে আরও T4 তৈরি করবে। আলটিমেটলি এখন এখানে দেখেন, মনে করেন ফলিকল থেকে আরও নতুন 2টো T4 আসলো, তাহলে এখন এই মুহূর্তে ফ্রি T4 কয়টা আছে, 2টো,
ঠিক আছে। এবং মনে রাখেন আমি আগেই বলেছি আলটিমেটলি আমাদের সেলের উপরে কাজ করে এই ফ্রি T4, এবং আমাদের এই যে আপনার হাইপোথ্যালামো পিটুইটারি থাইরয়েড যে অ্যাক্সিসটা, তাদের সবার টার্গেট হচ্ছে যে এই যে প্লাজমাতে ফ্রি লেভেলের একটা একটা রেফারেন্স লিমিটে FT4 FT3-কে মেনটেন করা। তো যাই হোক, এখন দুটো মেনটেন করছে, যাক এখন বডি ঠান্ডা হয়েছে। তাহলে দেখেন তার ঠিক এই সিচুয়েশনে তার টোটাল কয়টা T4 আছে, টোটাল কয়টা T4, এই যে বাউন্ড অবস্থায় 2 4 6 আর এখানে হচ্ছে 2 জন, তাহলে টোটাল হলো 8টা। তাহলে এখানে টোটাল T4 দেখেন, টোটাল T4 8 আর ফ্রি T4 কয়টা, এই যে মাত্র 2জন ফ্রি অবস্থায় আছে, তাহলে 2জন। ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝছেন? ওকে, এক সেকেন্ডের একটা পজ দেন। এখন ডান পাশের চিত্রটাতে তাকান, এখানে টিবিজি কয়টা আছে, 2টো। তাহলে একটা টিবিজিতে 2টো করে সর্বোচ্চ T4 অথবা T3 বাইন্ড করতে পারে বললাম, তাহলে আমি বাইন্ড করে দিলাম। ওকে ফাইন। তাহলে এখানেও এখন এই মুহূর্তে কোনো ফ্রি T4 বা T3 নাই। ঠিক একইভাবে থাইরয়েড ফলিকুলার সেল আবার তৈরি করলো, কারণ তাকে রেফারেন্স লিমিট ধরে নেন 2, সো সে সবসময় চেষ্টা করবে 2টা ফ্রি T4 রাখার জন্যে। ওকে ফাইন। এখন আমাকে বলেন এই যে ডান পাশের ডায়াগ্রামটাতে এই জায়গাতে টোটাল T4 কয়টা, 2 4 6। তাহলে আমি দেখলাম যে এখানে আমার টোটাল T4 হলো কয়টা, 6টা, আর ফ্রি T4 হলো কয়টা, দেখেন 2টা। তাহলে এই যে 2 লিখলাম। তাহলে এই দুই পাশটা একটু মিলান তো, এখানে ফ্রি T4 2, এখানেও ফ্রি T4 2, কিন্তু এখানে টোটাল T4 8 আর এখানে টোটাল T4 6। তার মানে আমি বুঝলাম যে কোনো কারণে যদি টিবিজি এর পরিমাণ বেড়ে যায়, তাহলে টোটাল T4 যদিও বাড়বে, কিন্তু আসলে ফ্রি T4 বাড়বে না যদি বাকি সব কিছু নর্মাল থাকে। এই কারণে দেখেন, আপনি যদি কোনো পেশেন্টের টোটাল T4 মাপেন, আপনি বায়াসড হবেন, কারণ এটা আমার জন্য ম্যান্ডেটরি না। আপনাকে মাপতে হবে কি, FT4, কারণ এই যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস এরা এই যে ফ্রি T4 T3 লেভেল দিয়ে রেগুলেটেড হয়। এই কারণে দেখেন এই কথাটাকে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে দেখেন ডেভিডসনে বলছে, আমি আপনাদেরকে অ্যানালজি দিয়ে একদম বোঝানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ, যে এখানে কি বলছে যে টিবিজি লেভেল আর ইনক্রিজড বাই স্ট্রোজেন such as in the combined oral contraceptive pill intake, and this will result in raised total T3 and T4. টোটালটা বেড়ে যাবে, although যদিও ফ্রি T4 and T3 লেভেল আর নর্মাল। এই যে দুইটা ছিল আলহামদুলিল্লাহ, দেখেন এই লাইনটা একেবারে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখন আসেন ডেভিডসনের এই চার্টটা দেখেন, যে এখানে আমরা কজেস অফ থাইরোটক্সিকোসিস পড়ব। তাহলে সিম্পল থাইরোটক্সিকোসিস, তার মানে এখানে পেশেন্টের T3 T4 এই লেভেলগুলো বাড়তি, অ্যাজ ওয়েল এস পেশেন্টের সিমটম এবং সাইন্স প্রেজেন্ট আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবং এই কজগুলো অর্থাৎ এর আন্ডারে একটা হবে হাইপারথাইরয়েডিজম। তাহলে দেখেন আমি একটু বুঝাই বলি, যেমন থাইরোটক্সিকোসিসের কজ কি, এক নম্বর দেখেন গ্রেভস ডিজিজ। তাহলে গ্রেভস ডিজিজে কি হয়, ফলিকুলার সেল ওভার অ্যাক্টিভেটেড হয় ডিউ টু TSH রিসেপ্টর অ্যাক্টিভেশন, ফলে সে বেশি বেশি T3 T4 সিনথেসিস করে। তাহলে দেখেন গ্রেভস ডিজিজে বডিতে T3 এবং T4 যে বাড়ছে, তার কারণ ফলিকুলার সেলে বেশি বেশি T3 T4 প্রোডাকশন হচ্ছে। তাহলে গ্রেভস ডিজিজ একটা হাইপারথাইরয়েডিজম। মাল্টিনোডিউলার গয়টার, এখানে একইভাবে অটোনোমাসলি থাইরয়েড গ্ল্যান্ড অটোনোমাসলি অতিরিক্ত পরিমাণে T3 T4 তৈরি করে TSH এর অর্ডার ছাড়াই, তাহলে এখানেও প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তাহলে এটাও হাইপারথাইরয়েডিজম। সলিটারি থাইরয়েড অ্যাডেনোমা, এখানেও একটা সিম্পল একটা নোডিউল তৈরি হয়, সে অটোনোমাসলি T3 T4 প্রোডাকশন করছে, তাহলে এটাও হাইপারথাইরয়েডিজম। তাহলে গ্রেভস, মাল্টিনোডিউলার, সলিটারি অ্যাডেনোমা, এই তিনটাতেই যেহেতু T3 T4 এর প্রোডাকশন বেড়ে যাচ্ছে, সো দিস উইল বি হাইপারথাইরয়েডিজম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই তিনজনের মধ্যে যদি পেশেন্টের সাইন সিমটমস প্রেজেন্ট থাকে, সেটাকে আপনি বলবেন থাইরোটক্সিকোসিস। আর যদি সাইন সিমটমস না থাকে, তাহলে শুধুমাত্র হাইপারথাইরয়েডিজম বলবেন। ইজি একদম আলহামদুলিল্লাহ। এই যে আমার এই শর্তটা, এটা আলহামদুলিল্লাহ আমি অনেকভাবে লিটমাস টেস্ট করে তারপরে আমি আপনাদেরকে এই নোটটা লিখে দিয়েছি। দেখেন, তাহলে হাইপারথাইরয়েডিজম T3 T4 ওভার প্রোডাকশন হতে হবে থাইরয়েড গ্ল্যান্ডে, এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, তাহলে এই হাইপারথাইরয়েডিজমকে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ
থাইরোটক্সিকোসিস বলতে পারবেন। যদি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন না থাকে তাহলে শুধুমাত্র হাইপারথাইরয়েডিজম বলতে পারবেন, থাইরোটক্সিকোসিস বলতে পারবেন না। এই আর আর যদি পেশেন্টের সাইন সিমটমস থাকে এবং এটা যে কোনোভাবে হোক, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিনথেসিসের কারণে হোক, থাইরয়েড গ্ল্যান্ড ইনফ্লামেশন হয়ে ড্যামেজের কারণে হোক, এটা মোলার প্রেগনেন্সির কারণে হোক, এটা যে কোনো কারণে হোক, থাইরয়েড হরমোন বডিতে বাড়ছে, এটা কিভাবে বাড়ছে আমি জানি না, এবং পেশেন্টের সাইন সিমটমস আছে, তাহলেই সেটা থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, ওকে। তো এখন আসেন এখানের মধ্যে দেখেন, তাহলে থাইরয়েডাইটিস, তাহলে এটা কী হবে বলেন তো বুদ্ধি করে? থাইরয়েডাইটিস, তাহলে এই যে থাইরয়েডাইটিস, এখানে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশনের কারণে ফলিকুলার ড্যামেজ হয়ে স্টোরড T3T4গুলো রিলিজ হয়ে ব্লাডে T3T4-এর পরিমাণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু আসলে T3T4 প্রোডাকশন বাড়ে নাই। ফলে এই থাইরয়েডাইটিসের কারণে পেশেন্টের যদি সাইন সিমটমস আসে তখন আপনি সেটাকে শুধুমাত্র থাইরোটক্সিকোসিস বলবেন, হাইপারথাইরয়েডিজম বলতে পারবেন না। এই কারণে দেখেন লিখে রেখেছি থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, আর আয়োডাইড ইনডিউসড এটা একটু কমপ্লেক্স হবে, এটা হচ্ছে আমি যখন এইগুলো ইন্ডিভিজুয়ালি পড়িয়ে আসবো তখন এই জিনিসটা আপনাদেরকে আমি পড়াবো, হ্যাঁ, এটা এখন আমি বলবো না। আচ্ছা, এরপরে আসেন এক্সট্রা থাইরয়েডাল সোর্স। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই যে স্ট্রুমা ওভারি, এই স্ট্রুমা ওভারি, তারপর হলো ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস, অর্থাৎ পেশেন্ট অতিরিক্ত পরিমাণে যে আর্টিফিশিয়ালি T3T4 সাপ্লিমেন্ট নিয়ে ফেলেছে, আর্টিফিশিয়ালি, যেমন লিভোথাইরক্সিন বেশি নিয়ে ফেলেছে। ফলে দেখেন এটা তার মানে এই স্ট্রুমা ওভারি এবং ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস এই দুটোতে বডিতে T3 এবং T4-এর পরিমাণ বেড়ে গেছে পেশেন্টের, কিন্তু এটা আসলে নট ডিউ টু ওভার প্রোডাকশন ইন থাইরয়েড গ্ল্যান্ড। এই কারণে এটাকে কি বলতে হবে? থাইরোটক্সিকোসিস, এটাকে হাইপারথাইরয়েডিজম বলা যাবে না। তারপরে আসেন টিএসএইচ ইনডিউস, দেখেন যেমন বলেছি আমি, পিটুইটারি অ্যাডেনোমা, কোরিওকার্সিনোমা, হাইড্রেটিফর্মল, অর্থাৎ এগুলো থেকে অতিরিক্ত পরিমাণে বিটা এসসিজি রিলিজ হয়। এই বিটা এসসিজি যখন অতিরিক্ত পরিমাণে থাকে তখন সে আমাদের ফলিকুলার সেলের টিএসএইচ রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন এগুলোর মধ্যে কি বাড়ছে? টিএসএইচ বাড়ছে। তা আলটিমেটলি এই যে টিএসএইচ বাড়ছে সে কাজ করে কার উপরে? ফলিকুলার সেলের টিএসএইচ রিসেপ্টরের উপরে। ফলে ফলিকুলার সেল T3 এবং T4 প্রোডাকশন বাড়িয়ে দেয়। তার মানে এইখানের ক্ষেত্রেও আমার বডিতে যে T3T4 বাড়ছে এবং এটা বাড়ছে ডিউ টু ওভার প্রোডাকশন স্টিমুলেটেড বাই টিএসএইচ। তার মানে এখানেও সব কারণগুলো হাইপার থাইরয়েডিজম বলা যাবে। ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ ব্যাপারটা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার। আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা এখন ক্লিনিক্যাল ফিচার্সে ঢুকে যাই। তো প্রথমে বলে নিই, আমাদের খুব বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে ইনশাল্লাহ। এখানে দেখুন, আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি, আসলে এভাবে প্রত্যেকটা সিমটমকে এক্সপ্লেইন করে আপনারা অন্য কোথাও পাবেন এটা খুবই টাফ। সো কাইন্ডলি আপনাদের কাছে আমি একটা জিনিসই চাইবো, সেটা হলো একটু ধৈর্য, একটু প্যাশন নিয়ে, সময় নিয়ে একটু দেখবেন, ইনশাল্লাহ লাইফ টাইম আপনি এগিয়ে থাকবেন সবার থেকে ইনশাল্লাহ তাআলা। তো প্রথমে আসেন যে এই যে থাইরোটক্সিকোসিস, সো সিম্পলি বললে দেখেন হাইপার থাইরয়েডিজম, আমি আগেই বলেছি আপনাদের যে হাইপার থাইরয়েডিজমে পেশেন্টের সিমটমস অ্যান্ড সাইন এগুলো থাকতেও পারে আবার নাও পারে। তো যদি থাকে তখন সেই হাইপার থাইরয়েডিজমকে আমরা থাইরোটক্সিকোসিস বলবো, যদি না থাকে তখন সেটাকে শুধু হাইপার থাইরয়েডিজম বলবো। তো যাই হোক, আলটিমেটলি আমরা এই বক্সটা বলতে বুঝি যে কারো শরীরে যদি FT3 এবং FT4 এর পরিমাণ বেড়ে যায় তাহলে তাদের শরীরে আমরা কি কি সিমটমস, অর্থাৎ রোগী কি কি কমপ্লেন করবে এবং কি কি সায়েন্স, অর্থাৎ ফিজিশিয়ান কি কি এক্সামিনেশন ফাইন্ডিং পাবেন, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবো। তো এখানে আমরা দুটো হেডিংয়ে জানবো যে কমনেস্ট সিমটম, কমনেস্ট সাইন, এগুলো ভালো করে আপনাকে জানতে হবে। তারপরেরগুলো আপনি জানলে জানেন, না জানলে আরও ভালো, ঠিক আছে, বাট এই কমন জিনিসগুলো আপনার জানতে হবে। তবে ইন্টারেস্টিংলি এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর MCQ এসে থাকে, আর এইগুলো আপনি ক্লিনিক্যালি খুব কমনলি পেশেন্টের পাবেন যখন নিজে ইনশাল্লাহ চেম্বার করবেন, পেশেন্ট ডিল করবেন। ঠিক আছে, ওকে। সো প্রথমে যেটা আমরা পাবো যে ওয়েট লস। তাহলে দেখেন, আমি এর আগেও একটা ক্লাসে আপনাদেরকে, না ওটা হিস্ট্রি টেকিং ক্লাসে বলেছি যে ওয়েট লস দেখলেই একজন থার্ড ইয়ার স্টুডেন্টের মাথায় প্রথমেই যেটা মাথায় আসে ম্যালিগন্যান্সি।
বাট আপনাদের মাথায় যারা ফিফথ ইয়ারে আছেন আপনাদের মাথায় যে এই যে ওয়েট লস বলতে প্রথমে নন ম্যালিগনেন্ট কজগুলো আসতে হবে, একদম শেষের দিকে ম্যালিগনেন্সি চিন্তা করবেন। ক্লিয়ার? তো দেখেন থাইরোটক্সিকোসিস ইটসেলফ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ ওয়েট লস। তাহলে আমরা দেখি যে এই যে থাইরোটক্সিকোসিসে ওয়েট লসটা কিভাবে হয়। ঠিক আছে? আচ্ছা, তো দেখুন এখানে আলহামদুলিল্লাহ ইন ডিটেলস সব লেখা আছে, বাট আমি আপনাদেরকে খুব সুপারফিশিয়ালি বলবো, এবং এই কারণেই আমি মূলত বলি যে আমার লেকচারগুলো মানে লেকচার নোটগুলো লেকচার করা ছাড়া পড়বেন না, তাহলে আপনাদের কাছে বিশাল মনে হবে। তো দেখুন এই যে ওয়েট লস হয় সহজ ভাষায় আমরা একটু আগেও আপনাদের বলেছি যে এই যে FT3 যখন কোনো একটা সেলের ভিতরে ঢুকে, সে সেলের ভিতরে ঢুকার পরে সে সেলের কোথায় যায়, সে সেলের নিউক্লিয়াসের ভিতরে ঢুকে এবং সে সেখানে ডিএনএর মধ্যে এসেটস অফ জিনকে অ্যাক্টিভ করে। এটা অনেক জিনকে অ্যাক্টিভ করতে পারে, স্পেসিফিক করে ডিটেলস এখানে আমি ওভাবে আনিনি। তো আলটিমেটলি এই যে T3 হরমোন এটা কি করে, এটা এমন সব জিনকে অ্যাক্টিভ করে এবং সেই সকল জিন থেকে এমন সব প্রোটিন তৈরি হয়, যেমন ওই প্রোটিনটা হলো একটা সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প ধরেন। হ্যাঁ, আচ্ছা, তো আমার আপনার একটা সেলে, যেমন আমি লেকচারের শুরুতে বলেছি যে আমার আপনার সেলে 2টা পাম্প আছে ধরেন, সো তারা 2টা ATP করে তারা খরচ করে রেস্টিং অবস্থায়, কিন্তু যার শরীরে T3 অতিরিক্ত, তার শরীরে সে এই সোডিয়াম পটাশিয়াম ATPase জিনটাকে বেশি অ্যাক্টিভ করছে, ফলে তার সেল মেমব্রেনে দেখা যাচ্ছে 100টা সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প। ফলে সে আর আমি একই সাথে দুইজন বসে আছি, কিন্তু তার 100টা করে ATP খরচ হচ্ছে আর আমার মাত্র 2টা ATP খরচ হচ্ছে। তাহলে দেখেন এই যে ATP এক্সপেন্ডিচার খরচ বাড়িয়ে দিয়েছে কে, এই T3 হরমোন। এই জিনিসটাকে অর্থাৎ রেস্টিং অবস্থাতেও যে একটা এনার্জি, সেলুলার নর্মাল হাউসকিপিং যে সকল মেটাবলিক রিয়াকশান, এ সকল ট্রান্সপোর্টারের যে সকল আয়ন এক্সচেঞ্জ, এই ব্যাপারগুলোকে চালিয়ে রাখার জন্যে, যে বিল্ডিং অ্যাক্টিভিটিগুলোকে মেনটেন করার জন্য রেস্টিং অবস্থাতেও বডির যে এনার্জিটা প্রয়োজন, বডি যে এনার্জিটা খরচ করে, সেটাকে আমরা বলি যে বেজাল মেটাবলিক রেট। বেজাল মেটাবলিক রেটটা বেড়ে যাচ্ছে। তো এই যে থাইরোটক্সিকোসিস কী করে, এই বিএমআরটাকে বাড়িয়ে দেয়। তো এই বিএমআরটা যে বাড়াচ্ছে, তাহলে এই বিএমআরটা বাড়া মানে হলো যে তার প্রত্যেকটা সেল প্রচুর পরিমাণে এটিপি খরচ করছে। আচ্ছা, এখন একটা সেল এটিপি কিভাবে পায়? গ্লুকোজকে অক্সিডেশন করে পায়। আচ্ছা, এখন এই যে গ্লুকোজকে যে অক্সিডেশন করবে, ঠিক আছে, তো এই যে গ্লুকোজটা কোত্থেকে আসে? এই গ্লুকোজটা আসে আমাদের খাবারের মাধ্যমে অথবা লিভারে স্টোর থাকা গ্লাইকোজেন থেকে, তাই না? আচ্ছা, এখন গ্লাইকোজেন সাধারণত 12 থেকে 18 ঘন্টা সাপ্লাই দেয় ধরেন। হ্যাঁ, আচ্ছা, সব সাপ্লাই দিতে দিতে গ্লাইকোজেন শেষ হয়ে গেল। এখন এই গ্লুকোজ কোত্থেকে আসবে? এটা আসবে আপনার যে গ্লুকোনিওজেনেসিস প্রসেস থেকে। অর্থাৎ আপনার লিভার কি করবে, সে তার অ্যামাইনো অ্যাসিডগুলোকে ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করবে এবং এই গ্লুকোজটা তখন এনার্জি তৈরিতে ব্যবহৃত হবে। অথবা আপনার যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, সেখানে গ্লিসারল থেকেও গ্লুকোজ তৈরি হবে। ওকে, ফাইন। এখন দেখেন, তার মানে যে অতিরিক্ত এটিপি তৈরি করার জন্যে এই হাইপারথাইরয়েড মানুষটার শরীরের গ্লুকোজের পাশাপাশিও আরও কিসের প্রয়োজন হচ্ছে? অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হচ্ছে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলের প্রয়োজন হচ্ছে। তো এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা কোত্থেকে আসে? এটা আসে মাসেল ব্রেকডাউন হয়ে হয়ে। মাসেল ব্রেকডাউন, কারণ মাসেল প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন এগুলো ভেঙে ভেঙে এই অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয়। আর এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এগুলো কোত্থেকে আসে? এই যে চামড়ার নিচে, অ্যাবডোমেনের নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটাকে আমরা কি বলি, অ্যাডিপোজ টিস্যু, এই অ্যাডিপোজ টিস্যুতে প্রচুর ফ্যাট ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা থাকে। তো এই যে T3, ওরা গিয়ে গিয়ে কি করে, ওরা এই অ্যাডিপোজ টিস্যুগুলো থেকে ফ্যাট অর্থাৎ ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে সেটাকে আপনার কার কাছে নিয়ে আসে? লিভারের কাছে নিয়ে আসে, সেলের কাছে নিয়ে আসে, টু প্রডিউস এনাফ এনার্জি, এটিপি। ঠিক আছে, থ্রু বিটা অক্সিডেশন, আমরা এটা পড়িয়েছি আপনাদেরকে। আর এরপরে আসেন, এই যে অ্যামাইনো অ্যাসিডটা সে কোত্থেকে আনে? মাসেল ব্রেকডাউন করে। মাসেল ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তো এই যে দেখেন, এই যে অ্যাডিপোজ টিস্যু, অর্থাৎ অ্যাডিপোজ টিস্যু মানে কি, অনেকগুলো অ্যাডিপোসাইট মিলে অ্যাডিপোজ টিস্যু। তো এই যে অ্যাডিপোসাইট, এই অ্যাডিপোসাইটের সেল মেমব্রেনে কি থাকে? এই যে অ্যাডিপোসাইট, তার সেল মেমব্রেনে থাকে β3 রিসেপ্টর, যেটা একটা কি, সিম্প্যাথেটিক বা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। এখন আমরা জানি যে এই যে T3 হরমোন, এটা কি করে, এটা এই β3 রিসেপ্টরের
আপ রেগুলেশন করে, অর্থাৎ একটার জায়গায় এখন দেখা যাচ্ছে এই অ্যাডিপোসাইটগুলোর সেল মেমব্রেনে অনেক বিটা 3 রিসেপ্টর। 2 নাম্বার, সে এই বিটা রিসেপ্টরগুলোর সাবমলিকুলার সিগন্যালিংকে কী করে, পটেনশিয়েট করে, অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা সেলের উপরে যদি বিটা রিসেপ্টর থাকে, সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকে, তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। এবং এই বিটা 3 রিসেপ্টর অ্যাডিপোসাইটের মধ্যে এই ট্রাইগ্লিসারাইডকে কী করে, ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতে সাহায্য করে। তাহলে T3 হরমোন এই অ্যাডিপোসাইটের উপরে ওভার বেশি কাজ করে করে সে কী করবে, ট্রাইগ্লিসারাইডকে ভেঙে বেশি বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং কী তৈরি করবে, গ্লিসারল তৈরি করবে। এটার কারণে ওই মানুষটার কী হবে, সাবকিউটেনিয়াস ফ্যাট ভাঙতে শুরু করবে এবং তার ফ্যাট লস হবে, তার ওয়েট লস হবে, ঠিক আছে, সে শুকিয়ে যাবে। ঠিক যেমনটা হয়েছিল কাদের ক্ষেত্রে, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এটা আমরা বলেছি। তো এখন আসেন, তা একটা হলো যে সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয়ে, যেটা বললাম যে এই যে T3 আপ রেগুলেটস বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস, ফলে কি হবে, ইনহ্যান্সড ব্রেকডাউন অফ ফ্যাট অর ট্রাইগ্লিসারাইড, ফলে আলটিমেটলি ফ্যাট লস হবে, ঠিক আছে। ওকে, 2 নম্বর যেটা বললাম যে এই যে এটিপি কনজামশনের জন্যে আলটিমেটলি কি হবে, আপনার বেশি বেশি ফ্যাট ভাঙবে, মাসেল প্রোটিন ভাঙবে, সেটা এই যে দেখেন যে T3 স্টিমুলেটস প্রোটিওলাইসিস ইন মাসেল, অর্থাৎ মাসেল ব্রেকডাউন করবে, ফলে মাসেল মাস কমে যাবে, আলটিমেটলি ওয়েট লস হবে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন, আমরা জানি যে এই যে T3 হরমোন সে কী করে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের পেরিস্টালসিস বাড়িয়ে দেয়। এটা আমি পরে সামনের দিকে বলবো স্টিটোরিয়ার এক্সপ্লেনেশন বলতে গিয়ে, এখন শুধু জেনে রাখেন যে T3 জিআইটি ট্র্যাক্টের কী করে, পেরিস্টালসিস বাড়িয়ে দেয়। অর্থাৎ মনে করেন আমার আপনার প্রতি মিনিটে 5 থেকে 30টা কী হয়, মানে স্পন্টেনিয়াস পেরিস্টালটিক স্পার্ক তৈরি হয়, কিন্তু তাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে মনে করেন যে 60 অথবা 120টা। ফলে তার ক্ষেত্রে এই যে পেরিস্টালসিস বেড়ে যাওয়ার কারণে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের লুমেনে ভালো করে খাবারগুলো কি হতে পারবে না, ডাইজেস্ট হতে পারবে না, ফলে অ্যাবজর্পশনের সময় পাচ্ছে না, সাঁই করে ফুড সব প্রোপেলটা হয়ে হয়ে আমার একদম স্টোমাক থেকে কোলনের দিকে চলে যাচ্ছে, ফলে অ্যাবজর্পশন হওয়ার চান্স পাচ্ছে না। ফলে এই যে ক্রনিক হাইপার থাইরোটক্সিকোসিসের পেশেন্টের একটা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম ডেভেলপ করে, ফলে ডিউ টু ল্যাক অফ অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন দ্য পেশেন্ট উইল ডেভেলপ ওয়েট লস ডিউ টু ম্যালনিউট্রিশন। ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো আসলে বিষয়টা। তাহলে আলটিমেটলি আমি যদি মোদ্দা কথা বলতে চাই, এখানে ওয়েট লসের মেইন কারণ 1 নাম্বার হচ্ছে যে বেজাল মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে, এবং এই বেজাল মেটাবলিক রেটটাকে সাপোর্ট দিতে গিয়ে, এটিপিকে তৈরি করতে গিয়ে, ব্যালেন্স করতে গিয়ে সে কী করছে, T3 মেডিয়েটেড যে ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউন করছে, হ্যাঁ, তারপরে হচ্ছে অর্থাৎ লাইপোলাইসিস করছে সাবকিউটেনিয়াস টিস্যুগুলো থেকে, এরপরে হচ্ছে প্রোটিওলাইসিস করছে মাসেলের মধ্যে, ঠিক আছে। তো এইগুলোর কারণে আলটিমেটলি মাসেল ওয়াস্টিং এবং ফ্যাট লস হয়ে আলটিমেটলি পেশেন্ট ওয়েট লস ডেভেলপ করে, এদিকে ম্যাল নিউট্রিশন ডেভেলপ করে ওয়েট লস হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারগুলো। তো এর পরের পয়েন্টটা আসেন যে এই যে থাইরোটক্সিকোসিসের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে সোয়েটিং কী হয়, সোয়েটিং হয় পেশেন্টের, দেখবেন এক্সেসিভ সোয়েটিং, পাম অ্যান্ড সোল এবং হোল বডি সোয়েটিং হয়, অর্থাৎ তারা সামান্য একটু মানে গরম হলেই এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে বাকি সবার কিছু হচ্ছে না, কিন্তু সে একেবারে মনে হয় গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, সোয়েটিং হতে শুরু করে। তো এর কারণটা কি, এর কারণ হলো যে আমরা জানি যে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এই যে T3 হরমোনটা সেলের মধ্যে ঢুকে সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিক রিসেপ্টর বিটা রিসেপ্টর আপরেগুলেশন করে, এটা হতে পারে বিটা 1 বিটা 2 বিটা 3, যে কোনো বিটা রিসেপ্টরকে সে আপরেগুলেট করবে, এবং সে আরেকটা কাজ করবে কি, এই যে বিটা রিসেপ্টর এদের সাবমলিকুলার সিগন্যালিং, অর্থাৎ একটা বিটা রিসেপ্টর এটা তো কি একটা জিএস কাপল রিসেপ্টর, তাই না? আচ্ছা, তো এই যে জিএস কাপল রিসেপ্টর এটা তারপরে সে কি করে, অ্যাডেনাইলাল সাইক্লিসকে অ্যাক্টিভ করে, সে তারপরে কি করে, বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি করে, সাইক্লিন এমপি তারপরে কি করে, সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ তৈরি করে। তো এই যে ধাপগুলো এগুলোকে খুব র্যাপিডলি করে সে, ফলে আলটিমেটলি আমরা বুঝলাম যে থাইরোটক্সিকোসিসে পেশেন্টের বডিতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো কি হয়, বেড়ে যায়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ছে, এবং আপনারা জানেন যে আমাদের সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নিউরন কি রিলিজ করে, নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন, কিন্তু সোয়েট গ্ল্যান্ডে যে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেয় সে রিলিজ করে
অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। সো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বাড়ার কারণে এখন আলটিমেটলি সোয়েট গ্ল্যান্ডের মধ্যে সিম্প্যাথেটিক ইম্পালস বেশি যাচ্ছে, তো ইম্পালস বেশি যাওয়ার কারণে আলটিমেটলি সেখানে কি হবে, অ্যাসিটাইলকোলিন রিলিজের মাধ্যমে সেখানে সোয়েটিং হবে, এটা একটা। 2 নাম্বার হলো যে আমরা একটু আগে আমরা বললাম যে এখানে পেশেন্টের বিএমআর বেড়ে যায়, তো বিএমআর বাড়া মানে পেশেন্টের বডিতে প্রচুর এটিপি কি হচ্ছে, ইউটিলাইজ হচ্ছে, এটিপি খরচ হচ্ছে, এটিপি ব্রেকডাউন হচ্ছে। এখন দেখেন, মনে করেন একটা এটিপি থেকে 10 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হলো, সাপোজ এই 10 কিলো ক্যালোরি এনার্জি থেকে সেল মাত্র 2 কিলো ক্যালোরি এনার্জি খরচ করে, আর বাকি 8 কিলো ক্যালোরি হিট হিসেবে ওয়াস্ট হয়ে যায় বডি থেকে। তাহলে যার শরীরে বেজাল মেটাবলিক রেট বেশি, তার শরীরে এটিপি ইউজ হচ্ছে বেশি, তার শরীরে হিট জেনারেশনও হচ্ছে বেশি। তাহলে এই যে হিট জেনারেশন হচ্ছে, এই হিটটা আলটিমেটলি কে ফিল করবে, আমাদের থার্মোরিসেপ্টর ইন দ্য হাইপোথ্যালামাস। থার্মোস্ট্যাট আমাদের ওইখানে সেন্টার আছে। সো এই যে থার্মোরেগুলেটরি সেন্টার ইন হাইপোথ্যালামাস, এটা সে ডিটেক্ট করবে যে বডিতে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন থার্মোরেগুলেটরি সেন্টার ডিসাইড করবে যে আমাকে টেম্পারেচার কমাতে হবে। তখন সে কি করবে, সে সোয়েট গ্ল্যান্ডে সিগন্যাল পাঠাবে সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে যে তুমি সোয়েটিং বাড়িয়ে দাও, ফলে সোয়েটিংয়ের মাধ্যমে হিট লস হবে, এই কারণে সোয়েটিং হচ্ছে, ওই যে টেম্পারেচারটাকে কমিয়ে রাখার জন্যে। 2 নাম্বার হচ্ছে এই যে হাইপোথ্যালামাসের থার্মোরেগুলেটরি সেন্টার, সে কি করবে, কিউটিনিয়াস ব্লাড ভেসেলসগুলোকে ভ্যাসো ডাইলেশন করবে। কিভাবে, এই ব্লাড ভেসেলসগুলোর মধ্যে যে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দিচ্ছিল তাদেরকে সে ইনহিবিট করবে। তাহলে দেখেন, এটা বুঝতে হবে, থার্মোরেগুলেটরি সেন্টার অফ হাইপোথ্যালামাস ব্লাড ভেসেলস, কিউটিনিয়াস ব্লাড ভেসেলসের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি সাপ্রেস করে দেয়। ফলে যেহেতু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ভ্যাসো কনস্ট্রিকশন করে, যেহেতু এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাজ করতে দিচ্ছে না থার্মোরেগুলেটরি সেন্টার, ফলে এটা কি হবে, ভ্যাসো ডাইলেশন। ফলে স্কিনে ব্লাড ফ্লো বেড়ে যাবে, এবং এই ব্লাড ফ্লো বাড়া মানে স্কিন থেকে ব্লাডের থেকে সহজে হিটটা কি হবে, ডিরেক্ট এনভায়রনমেন্টে ইনডাইরেক্টলি সে কী হয়ে যাবে, ডিফিউজ হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার যেটা বললাম, সোয়েট গ্ল্যান্ডে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে সোয়েটিংয়ের মাধ্যমে, পার্সপিরেশনের মাধ্যমে সেই হিটটা লস করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে দেখেন আলটিমেটলি থার্মোরেগুলেটরি সেন্টার, এই যে হাইপোথ্যালামিক থার্মোরেগুলেটরি সেন্টার সোয়েটিংয়ের জন্য দায়ী থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে। ক্লিয়ার, এই হচ্ছে ব্যাপারটা। এরপরে আসেন যে আমাদের পরবর্তী যে পয়েন্টটা, এখানে একটা ছবি দিয়েছে, যারা খুব বেশি ইন্টারেস্টেড তারা পড়তে পারেন, এটা আমি হ্যারিসন থেকে নিয়ে এনেছি, এটা আপনাদের খুব বেশি প্রয়োজনে সময় পেলে পড়তে পারেন, এটা এই আর কি। এটা আমি হিস্ট্রি টেকিং আমার কোর্সে বলেছি, কিন্তু আপনাদের জন্য এটা প্রয়োজন নাই, চাইলে পড়তে পারেন। ওকে, তো এই যে কথাটা আমি বলেছি যে একটা এটিপি থেকে পাওয়া সব এনার্জি সেল ইউজ করতে পারে না, এই যে 60 to 70% অফ এটিপিস এনার্জি ইজ লস্ট অ্যাজ হিট। এই হিটটাকে থার্মো রেগুলেটরি সেন্টার ব্যালেন্স করতে গিয়েই একদিকে কি করে, সোয়েটিং বাড়িয়ে দেয়, আর আরেকদিকে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হওয়ার কারণে সোয়েটিং বেড়ে যায়। কারণ আপনারা জানেন সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বডিতে কী হয়, সোয়েটিং বাড়ায়, ঠিক আছে। ওকে, এরপরে আসেন হিট জেনারেশনে ব্রাউন ফ্যাটের যে অ্যাক্টিভিটি, এটা আপনারা যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারেন। তো সবার জন্য সিম্পলি আমি একটা বলি যে আমরা যেটা জানি, আমাদের একটা সেলে কি হয় যে গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড, এই দুটো জিনিস থেকে আমাদের সেলের ভিতরে কি তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে। তো এই অ্যাসিটাইল কোয়েটা এরপরে কি করে, সে মাইটোকন্ড্রিয়াতে ঢুকে সে সেখানে তৈরি করে NADH2 আর FADH2। এই NADH2 এবং FADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ঢুকে তারা তৈরি করে এটিপি। কি করে, এটিপি তৈরি করে। তার অর্থাৎ আমরা দেখলাম যে গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড ওরা এটিপি তৈরি করে। ক্লিয়ার, এই এটিপিটা সেল কী করে, তার প্রয়োজনে ব্যবহার করে, এবং ব্যবহার করতে গিয়ে সামান্য পরিমাণে ওই যেটা ইউজ করতে পারে না 60 to 70% তারা হিট হিসেবে সেল থেকে রেডিয়েট হয়। কিন্তু ব্রাউন ফ্যাটের যে সমস্যাটা দেখেন, ব্রাউন ফ্যাট কী করে, সে তার ভিতরে আসা এই গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডকে কমপ্লিটলি হিট জেনারেশনে ইউজ করে। সে কোনো এটিপি তৈরি করে না, একেবারে যা আছে সব গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডকে
ইটসেলফ জাস্ট একটা হিটারের মতো হিট তৈরি করে, শুধু কোনো এটিপি ইউজ করে না। ফলে নর্মাল অ্যাডিপোসাইটের তুলনায় এই ব্রাউন ফ্যাট, এগুলো এক ধরনের বিশেষ অ্যাডিপোসাইট, এগুলো অতিরিক্ত হিট জেনারেট করে। তো দেখা যাচ্ছে এই ব্রাউন ফ্যাটের যে অ্যাডিপোসাইটগুলো তাদেরও কি হয়, তাদেরও সেল সারফেসে কি আছে, β3 রিসেপ্টর। ফলে আমরা একটু আগে বললাম যে T3 হরমোন β3 রিসেপ্টর আপরেগুলেট করে, অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। ফলে হাইপার থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে, যেমন আমার আপনার সবার কিন্তু ব্রাউন ফ্যাট আছে, কিন্তু হাইপার থাইরয়েড পেশেন্টের ব্রাউন ফ্যাটটা বেশি কাজ করছে, ওই যে β3 রিসেপ্টর বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে। ফলে হিটার অ্যাক্টিভেটেড, মানে ওর বাসায় হিটার যা ছিল সব সে জ্বালাই দিছে, ফলে টেম্পারেচার বেড়ে যায়, বডিতে হিট জেনারেশন হয়। হ্যাঁ, এবং এটা নর্মাল অ্যাডিপোসাইটের সাথে বেশি হিট জেনারেট করতে পারে। তো এই হচ্ছে ব্রাউন ফ্যাটের ইম্পর্টেন্সটা। ক্লিয়ার? আচ্ছা, এই যে যেগুলো আমি বলেছি অলরেডি, পড়ে নিয়েন একটু যে কীভাবে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি করে। তো এরপরে আসেন যে প্যাথোফিজিওলজি অফ ফাইন ট্রেমর ইন থাইরোটক্সিকোসিস। অর্থাৎ থাইরোটক্সিকোসিসের একটা ইম্পর্টেন্ট ফিচার, এবং ক্লিনিক্যালি আমরা যে যদি গ্রেভস ডিজিজ না হয় থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে যেই ফিচারটা অলমোস্ট 100 জন পেশেন্ট আসলে 100 জনেরই পাই ক্লিনিক্যালি চেম্বারে, সেটা হলো এই যে ফাইন ট্রেমর। হাতকে আউট স্ট্রেচ করে একদম হাতের উপরে একটা কাগজ দিয়ে ফ্যান অফ করে দিই, দেখা যাচ্ছে একেবারে ভালো করে নোটিস করলে দেখবেন হাতটা খুবই ফাইন, অর্থাৎ এত সূক্ষ্মভাবে কাঁপছে, আপনি ভালো করে নোটিস না করলে বুঝবেন না। এই কারণে আলগা একটা পেপার দিয়ে ফ্যান অফ করে বুঝতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এই ট্রেমরটা কেন হয়? আচ্ছা, এই ট্রেমরটা হয় তো হয়, এটা হ্যান্ডেই কেন বেশি হয়? ইয়েস। এখন আমাকে বলেন, আপনার পুরো বডির মধ্যে কোন মাসেলগুলো সবচেয়ে ফাইন কাজ করে? হাতের মাসেল, হ্যান্ড মাসেল, ইন্ট্রিনসিক মাসেল। কারণ এখানে প্রত্যেকটা মাসেল ইউনিট আলাদা আলাদা নার্ভ সাপ্লাই পায়। ফলে দেখেন নর্মালি কী হয় জানেন, নর্মালি যেটা হয়, মনে করেন আমি বোঝানোর জন্য সহজে বলি যে দেখেন এখানে এক একটা গোল হলো একটা মাসেল ফাইবার ধরেন, তো এখানে 2, 4, 8টা, এখানে কয়টা আছে? 8টা মাসেল ফাইবার, শুধুমাত্র একটা মানে যে সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে। হ্যাঁ, তো এই পুরো জিনিসটাকে আমরা বলবো একটা মোটর ইউনিট। তাহলে একটা মোটর ইউনিটে একটা সোমাটিক নার্ভ থাকে, মাসেল ফাইবার অনেকগুলো থাকতে পারে, একটাও থাকতে পারে, ধরে নিন। আচ্ছা, তো এটা হলো হাতের ক্ষেত্রে কী হয় জানেন, হাতের ক্ষেত্রে খুব অল্প কয়েকটা মাসেলকেই একটা নার্ভ সাপ্লাই দেয়। মনে করেন 2টা মাসেল ফাইবার বা ফ্যাসিকল, ওদেরকে একটা সোমাটিক নিউরন সাপ্লাই দিচ্ছে। ফলে যত অল্প মাসেলকে একটা নিউরন সাপ্লাই দিবে, এই মাসেলগুলোর অ্যাক্টিভিটি তত ফাইন, তত রেগুলেটেড হবে, তত ফাইন এবং রেগুলেটেড হবে, আপনার কাজটা তত বেশি স্কিলড হবে, স্মুথ হবে। এই কারণে দেখেন আপনি পায়ে লেখেন তো, পায়ে আপনি সুন্দর করে লিখতে পারবেন না, কিন্তু হাতে লেখাগুলো ফাইন হয়। হ্যাঁ, কেউ যদি লং টাইম পায়ে লিখতে প্র্যাকটিস করে, চেষ্টা করে, তখন তার নিউ নার্ভ জেনারেট হয়, আস্তে আস্তে তার যে মোটর ইউনিটগুলো ছোট হয়। অর্থাৎ পায়ে ধরেন একটা নিউরন 10টা মাসেলকে সাপ্লাই দিচ্ছিল, সে প্র্যাকটিস করতে করতে এখন একটা নিউরন 2টা মাসেলকে সাপ্লাই দেয়, তার পাও তখন ফাইন হয়ে যাবে, এটাও হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো বিষয়টা। তো যাই হোক, এখন আসেন, এই দেখা যাচ্ছে আমাদের হ্যান্ড মাসেলের ক্ষেত্রে এই যে স্কেলেটাল যে মাসেলগুলো, এই স্কেলেটাল মাসেলে কি থাকে? β2 রিসেপ্টর থাকে। দেখেন এগুলো মনে রাখতে হবে। যেমন একটু আগে বললাম অ্যাডিপোসাইটে β3 রিসেপ্টর থাকে, আর স্কেলেটাল মাসেলের সেল মেমব্রেনে β2 রিসেপ্টর থাকে। তাহলে এখানেও সেই T3 কী করবে? এই β2 রিসেপ্টর আপ রেগুলেশন করবে, তার সাবমলিকুলার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে, অর্থাৎ এখানে β2 রিসেপ্টর বেশি বেশি কাজ করবে। এখন β2 রিসেপ্টরের স্কেলেটাল মাসেল ইফেক্ট কি? β2 রিসেপ্টর এটা একটা জিএস কাপল রিসেপ্টর, তাহলে সে কী করবে? এখানে বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি করবে। হ্যাঁ, তো এই সাইক্লিন এএমপি যদি বেশি বেশি তৈরি হয়, এর প্রভাবে স্কেলেটাল মাসেলে কয়েকটা ঘটনা ঘটে। যেমন সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হবে, ফলে স্কেলেটাল মাসেলের ভিতরে এখন ইন্ট্রাসাইটোপ্লাজমিক বা ইন্ট্রাসেলিউলার ক্যালসিয়াম বেড়ে যাবে। তাহলে দেখেন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। তো একটা সেলের মধ্যে যখন ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায় মাসেল সেলে, ওই মাসেল সেল কী করার টেন্ডেন্সি দেখা দেয়? কন্ট্রাকশন করার টেন্ডেন্সি দেখা দেয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে এই মাসেলটাকে এতক্ষণ নিউরন মনে করেন 50 মিলিভোল্ট দিলে সে একটা কন্ট্রাকশন করতো। এখন যেহেতু β2 রিসেপ্টর এমনিতেই স্কেলেটাল মাসেলটাকে কি হাইপার সেন্সিটাইজড করে রাখছে ইন্টারসেলুলার ক্যালসিয়াম, ফলে দেখা যাচ্ছে এখন 20 মিলিভোল্ট দিলেই মাসেলটা কী করছে?
কন্ট্রাকশন করে বসে যাচ্ছে। ফলে এই যে আপনার হাতের মাসেলের একটা সেন্সিটিভিটি, এক্সাইটেবিলিটি এটাকে বাড়িয়ে দিয়েছে। দেখেন, এক্সাইটেবিলিটি অফ মাসেল ফাইবার ইনক্রিজড, সেন্সিটিভিটি অফ মোটর এন্ড প্লেট, এই যে নিউরনের সাথে মাসেলের যে জাংশন, এটাকে মোটর এন্ড প্লেট বলে, এগুলোর সেন্সিটিভিটি বাড়িয়ে দিয়েছে। ফলে কি হবে, স্মল মোটর ইউনিটগুলো কি করতে থাকে, র্যাপিডলি এবং ইরেগুলারলি তারা কন্ট্রাকশন করতে থাকে, এবং এটার কারণে মূলত একটা ফাইন ট্রেমর শুরু হয়। ট্রেমর মানে কি, আপনার হাতের মাসেলটা কন্ট্রাকশন করছে আবার ছেড়ে দিচ্ছে, কন্ট্রাকশন করছে আবার ছেড়ে দিচ্ছে, এই কারণে এই সমস্যাটা হয়। এবং এগুলো কোথায় বেশি হয় এই কন্ট্রাকশনগুলো, ফাইন মোটর ইউনিটে, ফাইন মোটর মাসেলগুলোতে, যেমন হ্যান্ড মাসেল, তারপরে টাংসে, যেখানে ফাইন মোটর ইউনিট থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে কি বলে, এ ফাইন হাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এত দ্রুত কাঁপে। ঠিক আছে, এরকম যেমন মনে করেন আমি যদি বলি 1 সেকেন্ডে 3 বার, তাহলে এই। আর আমি যদি বলি 1 সেকেন্ডে 5 বার, তাহলে এই। আমি যদি বলি 1 সেকেন্ডে 60 বার, তাহলে অনেক দ্রুত, এরকম অনেক দ্রুত, এত দ্রুত কাঁপে। এই কারণে এটাকে বলছে হাই ফ্রিকোয়েন্সি পোস্টিউরাল ট্রেমার। পোস্টিউরাল কেন, এটা রেস্টিংয়ে বোঝা যাবে না। হাতটাকে যখন পেশেন্ট উঠিয়ে শূন্যে ধরে রাখবে এভাবে 2 হাত, তখন দেখবেন হাতটা কাঁপছে। এই হলো ফাইন ট্রেমরের ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি আলহামদুলিল্লাহ এখন আপনাদের ক্লিয়ার। এখানে আমি যা যা বলেছি লেখা আছে আলহামদুলিল্লাহ। এখন আসেন আরেকটি ইম্পর্টেন্ট, যে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট আপনার কাছে ডিসপনিয়া কমপ্লেন করতে পারে। তো আমি একদম প্র্যাকটিক্যালি বলি যে আমরা সাধারণত চেম্বারে যেটা পাই, যে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট যখন আমাকে ডিসপনিয়া বললো, তখন আমি যেটা করি পালস দেখি। তো দেখা যাচ্ছে তার পালস টেকিকার্ডিয়া পেলেই আমার প্রথম কাজ আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হলো যে পেশেন্টের হার্ট রেট, এটা কি ইরেগুলার নাকি রেগুলার। যদি ইরেগুলার হার্টবিট হয়, তাহলে আমাকে অবশ্যই একটা ইসিজি করে এক্সক্লুড করতে হবে যে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা। কারণ থাইরোটক্সিকোসিসের একটা ভয়ানক কমপ্লিকেশন হলো এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো এই যে ইনক্রিজ হার্ট রেট, টেকিকার্ডিয়ার একটা মানে ক্লিনিক্যাল আউটকাম হলো পেশেন্ট আপনাকে টেকিকার্ডিয়া বলবে না, সে বলবে স্যার আমার বুক ধড়ফড় করে, একটু শ্বাসকষ্ট লাগে। ঠিক আছে, তাহলে থাইরোটক্সিকোসিস পেশেন্টের ডিসনিয়ার সবচেয়ে প্র্যাকটিক্যাল কারণ হলো হার্ট রেট, ইনক্রিজড হার্ট রেটের কারণ। আর হার্ট রেট কেন বাড়ে, ওই যে একই কথা, যে এই থাইরোটক্সিকোসিসে কী হয়, T3 হরমোন বেড়ে যায়, এবং তারা এই যে β1 রিসেপ্টর অফ SNOT এগুলো ইম্পালস বাড়িয়ে দেয়। ফলে SNOT নর্মালের সাথে বেশি ফ্রিকোয়েন্সিতে হার্টবিট তৈরি করে, ফলে টেকিকার্ডিয়া হচ্ছে। আচ্ছা, এটার সাথে এটা বলে ফেলি যে দেখেন, নর্মালি আমাদের হার্টে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছুর একটা মেকানিজম আছে। আমাদের হার্টের যে একটা সুস্থ হার্টের ক্ষেত্রে এই যে হার্টবিট তৈরি হয় মিনিটে প্রায় অন অ্যাভারেজ 75 হার্টবিট তৈরি হয়। এই হার্টবিট তৈরি করার দায়িত্ব কার, অ্যাসেনোডের, তাই না, অ্যাসেনোডের। এই যে দেখেন এখানের মধ্যে এটা হলো অ্যাসেনোড। তো এখন যেহেতু আপনারা জানেন এই যে আমাদের অ্যাসেনোড বলেন, এভিনোড বলেন, আমাদের পুরো হার্টের উপরে দুটো নার্ভ সাপ্লাই দেয়, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সাধারণত কি করে, আমাদের হার্টের মাসেলকে বেশি সাপ্লাই দেয়, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সাধারণত আমাদের হার্টের এই যে অ্যাসেনোড, এভিনোড, বান্ডল অফ হিজ এগুলোকে সাপ্লাই দেয়। বাট দুইজনেরই সব জায়গায় সাপ্লাই থাকে, কেউ পরিমাণে একটু বেশি, মাসেলে সিম্প্যাথেটিক বেশি আর জাংশনাল টিস্যুতে প্যারাসিম্প্যাথেটিক বেশি। তো যাই হোক, এখন যেহেতু ডিউরিং হাইপারথাইরোটক্সিকোসিস ডিউ টু এলিভেটেড লেভেল অফ T3 হরমোন, আপনার এই হার্টের উপরে এই যে β1 রিসেপ্টরের অ্যাক্টিভিটি এগুলো কি হয়, বেড়ে যায়। এখন নর্মালি ইম্পালস তৈরি করবে অ্যাসেনোড, এখন এই ওভার সিম্প্যাথেটিক ড্রাইভের কারণে দেখা যাচ্ছে অ্যাসেনোডের পাশাপাশি লেফট অ্যাট্রিয়াম থেকে একটা ইম্পালস তৈরি হচ্ছে, এখান থেকে একটা তৈরি হচ্ছে, এখান থেকে একটা তৈরি হচ্ছে, অর্থাৎ মাল্টিপল ফোকাই অফ অ্যাট্রিয়াম বোথ রাইট অ্যান্ড লেফট থেকে কি হচ্ছে, ইম্পালস জেনারেট হচ্ছে। এগুলো ইনএফেক্টিভ ইম্যাচিউর ইম্পালস তৈরি হচ্ছে, এবং এটাই হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হবে, হার্ট রেট অনেক বেশি হতে পারে, কমও হতে পারে, তবে এখানে অ্যাট্রিয়ামটা মানে ভালোভাবে কন্ট্রাক্ট করে না। অর্থাৎ নর্মাল ইম্পালসের ক্ষেত্রে কি হয়, যে এখান থেকে ইম্পালসটা তৈরি হলো, সে ইন্টারনোডাল পাথওয়েতে সুন্দর করে পুরো অ্যাট্রিয়াম রাইট লেফট অ্যাট্রিয়াম জুড়ে এভিনোডের দিকে আসবে, এবং ফলে
পুরো দোনোটা অ্যাট্রিয়াম একটা ইফেক্টিভ একটা কন্ট্রাকশন করবে, ফলে ব্লাডটা অ্যাডিকুয়েটলি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসবে। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে হয় কি, যে এখানে অ্যাট্রিয়ামগুলো এলোমেলোভাবে কন্ট্রাকশন করে, এখানে একটা কন্ট্রাকশন হয়, এখানে একটা হয়, এখানে একটা হয়, সিনক্রোনাইজেশন হয় না, ফলে এখানে যেটা হয় ইনইফেক্টিভ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ফলে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলে আসে না। এটা রাইট সাইডও যেমন, লেফট সাইডও তেমন। এখন এটার কারণে কি হবে, তার মানে যদি আমি আপনাকে লেফট হার্ট দিয়ে এক্সাম্পল দিতে চাই, যে ইনএফেক্টিভ কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়ামের কারণে কি হচ্ছে, যে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড আসতে পারছে না, ফলে এখানে ব্লাড জমে যাচ্ছে, ফলে আলটিমেটলি ব্যাক ফ্লো হয়ে পালমোনারি ভেনাস কনজেশন হবে, লাংসে ব্লাড জমে যাবে, কারণ লাংস থেকে অ্যাট্রিয়ামে ব্লাড আসতে পারছে না, কারণ অ্যাট্রিয়ামে তো ব্লাড জমে আছে ডিউ টু ইনএফেক্টিভ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। ফলে এই যে পালমোনারি ভেনাস কনজেশনের কারণে পেশেন্টের একটা ডিসনিয়া কমপ্লেন করবে। আরেকটা কারণ হলো যে এখানে পেশেন্টের কি হয়, হাই আউটপুট ফেলিউর হয়। এটা নিয়ে আমি পরে বলবো যে কীভাবে হাই আউটপুট ফেলিউর হয়। তাহলে এখন জেনে রাখেন যে থাইরোটক্সিকোসিসে কী হয়, পেশেন্টের হাই আউটপুট ফেলিউর হয়। তো স্বাভাবিকভাবে নর্মাল একটা হার্ট ফেলিউর হওয়া মানে কি, পালমোনারি ভেনাস কনজেশন হওয়া, কারণ যখনই হার্ট ফেলিউর হবে লেফট হার্ট থেকে ব্লাড সামনে যাচ্ছে না, ফলে লেফট হার্টে কী হবে, ব্লাড কনজেস্টেড হয়ে গেছে, ফলে এই প্রেশারটা ব্যাকওয়ার্ড গিয়ে লাংসে পড়বে, ঠিক একটু আগে যেমনটা বললাম, যে ফলে কী হবে, পালমোনারি ভেনাস কনজেশন, পালমোনারি এডিমা, সেখান থেকেও কী হতে পারে, পেশেন্টের ডিসনিয়া হতে পারে। এ কারণে আপনি যেটা করবেন, যে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট আপনার কাছে ডিসনিয়া বললো, আপনার প্রথম কাজ হলো ইমার্জেন্সি এক্সক্লুড করা। আপনি পেশেন্টের লাংস অসকালটেট করবেন যে এখানে কোনো পালমোনারি এডিমা আছে কিনা। তাহলে পালমোনারি এডিমা নাই, পেশেন্ট যদি প্রেগনেন্ট না হয়, তাহলে আমরা কি করব, একটা চেস্ট এক্সরে করব, কারণ পালমোনারি ভেনাস কনজেশন আপনি ক্লিনিক্যালি বুঝবেন না, চেস্ট এক্সরে করে দেখতে হবে যে এখানে পালমোনারি, যে এটাকে আমরা কি বলি, ব্রঙ্কোভাস্কুলার মার্জিন, এগুলো কি হবে, মোর প্রমিনেন্ট হয়ে থাকবে পালমোনারি ভেনাস কনজেশনে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে এখানে পালমোনারি ভেনাস কনজেশন আছে কিনা। তো এই হলো বিষয়টা, ঠিক আছে। আর একটা ইসিজি করে দেখতে হবে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা। তো এই হচ্ছে বিষয়টা। তো আলহামদুলিল্লাহ, দেখুন এই কথাগুলো এখানে আসলে বলা হচ্ছে যে হার্ট রেট বেশি, হ্যাঁ, তারপরে হাই আউটপুট ফেলিউর, এটার কারণে পালমোনারি ভেনাস কনজেশন, তারপরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেটা থেকেও হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে এই যে হাইপার থাইরয়েড পেশেন্টগুলো, এরা কি করে, যে ওভার থাইরয়েড হরমোনের কারণে, এই থাইরয়েড হরমোন T3 এর ইফেক্টে তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি হয়, হাইপার এক্সাইটেড থাকে, হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ থাকে। তো এই যে হাইপার অ্যাক্টিভিটির কারণে এই পেশেন্টরা কী হয়, যে সাধারণ অবস্থার চাইতে মোর অ্যাওয়ার্ড থাকে, অর্থাৎ আমি আপনি শ্বাস নিচ্ছি কিন্তু বলতে পারছি না, কিন্তু সে সব কিছু নিয়ে একটু হাইপার অ্যাক্টিভ, সে ইভেন তার নর্মাল রেসপিরেটরি অ্যাক্টিভিটিগুলোকেও কী হয়, মোর অ্যাওয়ারনেসের সাথে নেয়, ফলে মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে। অর্থাৎ যেরকম যে পারসেপশন অফ নর্মাল হার্টবিট, এটা কি পালপিটেশন। আচ্ছা, মানে আপনার হার্ট রেট বাড়ে না, কিন্তু আপনি আপনার এই নর্মাল হার্ট বিটটাকে ফিল করছেন, এটাই পালপিটেশন। ঠিক একইভাবে আপনার রেসপিরেশন রেট নর্মাল 12, 14 এরকম, বাট আপনি সেটাকে ফিল করছেন, এটাও কিন্তু একটা ব্রেথলেসনেসের ডেফিনেশন। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা। তো আরেকটা ব্যাপার হলো, আমি আপনাদের বলেছি যে থাইরোটক্সিকোসিসে কী হয়, যে প্রোটিওলাইসিস হয়। তো ঠিক একইভাবে আপনার ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল মাসেল, এখানেও তো ব্রেকডাউন হতে পারে, মাসেল ব্রেকডাউন হতে পারে, ফলে মাসেল ফ্যাটিক হবে, ফলে এই রেসপিরেটরি মাসেল উইকনেস থেকে, মাসেল ফ্যাটিক থেকেও পেশেন্ট যখন শ্বাস নিবে, তখন তার যেহেতু মাসেলগুলো ফ্যাটিক হয়ে আছে আমার আপনার চাইতে, তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বেশি ইফোর্ট দিতে হবে, ফলে এই ইফোর্টফুল ব্রিদিংয়ের কারণে মাসেলের মধ্যে থাকা স্ট্রেচ রিসেপ্টর এটা অ্যাক্টিভেটেড হবে, ফলে আলটিমেটলি কী হবে, পেশেন্টের ব্রেথলেসনেস ফিলিংটা হবে। ঠিক আছে, সো এই হলো ব্যাপারটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন।